33 রানিং। 33 রানিং। থাকছেন কোথায়, মানে জেলা কোথায়? জেলা কুমিল্লা। কুমিল্লাতে। তো আজকে আপনি সিক্রেটসে এসেছেন, এটা কি আপনার খুব সাম্প্রতিক সিদ্ধান্ত নাকি এর আগে থেকেই চিন্তা করেছেন? আমি অনেক আগ থেকে ট্রাই করতেছি কিন্তু সময় পাচ্ছি না, মানে আর ফোনে তেমন হয় না, সেই জন্য আচ্ছা ঠিক আছে, আমি শুনতে চাই আসলে, কারণ সিক্রেটসে যারা আসেন তারা আসলে এক ধরনের বলা যেতে পারে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য শুনবেন, তারপরেও তারা এই যেটা জেনেই আসেন এবং তারা নিজের জীবনের ভুলগুলো স্বীকার করেন, ভুলের পরিণতিগুলো আমাদেরকে জানান, আমাদেরকে সচেতন করেন। তো সেদিক থেকে এটা একটা মহৎ কাজ নিঃসন্দেহে। তো আমি ফ্লোর দিচ্ছি আপনাকে, প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই, আমরা দেখতে চাই যে আসলে কীভাবে ভুলের যাত্রাটা শুরু হয়েছিল। জি বলুন। তো আমি যখন পড়ালেখা শেষ করি তখন থেকে শুরু করি, পড়ালেখা বেশি করেন 8 পর্যন্ত পড়ি। বাবা কি করতেন? আমার বাবা কৃষিকাজ করতো। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন? জি, কয় ভাই বোন ছিলেন? 6 ভাই 1 বোন। আপনি কি সবার বড়? আমি 5 নাম্বার। 5 নাম্বার, ওকে, হ্যাঁ, ক্লাস 8-এ। হ্যাঁ, আমি যখন পড়ালেখা শেষ করি তখন এই বাড়িতে টুকটাক কাজ কাম করি। আচ্ছা। আর এমনি মেয়েদের সাথে, আমার ফুফাতো বোন একটা আছে, ওর সাথে সম্পর্ক করি। তো এভাবে চলতে থাকে, অনেক সময় ওদের বাড়িতে যাওয়া আসা করি। বাড়ির সামনে মানে আমার ফুফাতো বোনের বাড়িটা এমন এক জায়গায়, আমি যাওয়ার সময় একটা গান গাইতাম, ও দরজা দিয়ে বেরিয়ে দিত। আচ্ছা, মানে এভাবে চলে। পছন্দ করতেন দুজনকেই পছন্দ করতেন। তো এখান থেকে এভাবে চলতে থাকে অনেক দিন থাকার পরে আমি হঠাৎ, আমার বড় ভাই ঢাকা থাকে, মানে আমার ঢাকা নিয়ে আসে। তো ঢাকাতে আনে, ঢাকাতে চাকরি করি, ঢাকাতে গার্মেন্টসে জয়েন করে দেয় আমাকে। আচ্ছা, গার্মেন্টসে আসি, কয়েকদিন করার পরে 4 মাস পরে আবার বাড়িতে যাই। তো বাড়ি যাওয়ার পরে আমি তখন ওইখানে যাই, কথাবার্তা বলি। এখান দিক দিয়ে আমার বাবা মা, আমার আব্বা বিয়ে জন্য বলতেছে। এত অল্প বয়সী বিয়ের কথা বলছে? হ্যাঁ, আমার ওই বড় ভাই বিয়ে করে ফেলছে। তো আচ্ছা, তখন কিছুই করেন না তখন আপনি? তখন ঢাকাতে চাকরি করতেছি। কিসের চাকরি করতেন? গার্মেন্টসে। গার্মেন্টস, আচ্ছা। তারপর তখন আমি ওই সবাই জানে আমি তো ওর সাথে প্রেম করি, মানে কথাবার্তা বলি, দেখা টাকা হয়। বয়স কত তখন আপনার? তখন 18 এরকম হবে আর কি। আচ্ছা, ওকে। তারপর তো সবাই জানে ওর সাথে আমি প্রেম করি। এখন ওর চাচা আমার আব্বাকে বলতেছে এমনি এমনি, যেহেতু ওরা পছন্দ করে ওদের বিয়েটা দিয়ে দেন। তাই বলে না, আমি এত তাড়াতাড়ি কি বিয়ে করবো। তো আমি এটা বলে চলে আসি, আবার এখানে ঢাকায় চলে আসি আর চাকরি করতেছি। এখানে চাকরি করা অবস্থায় একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় আমাদের অফিসেই। তো ওর সাথে আমার সম্পর্ক শুরু হয়। মানে ফুফাতো বোন তখন বাদ? না, ও বাদ, ও বাড়িতেই। আচ্ছা, মানে ওরা থাকা অবস্থায় সম্পর্ক শুরু হয়? হ্যাঁ, এখানে শুরু, মানে দুটো সম্পর্ক একসাথে চলতেছে। তো এখানেও চলতেছে, বাড়িতে গেলে বাড়িতে থাকে, কথা বলি, ওর সাথে দেখা টাকা করি। আবার এখানে আসলে ওর সাথে তো একদম খুব গভীরভাবে চলতেছে। ওদের বাসায় আসি, থাকি ওর সাথে। ওর মা আমার জন্য অনেক কিছু করে। আসলে মানে কি খাওয়াবে না খাওয়াবে কোনো ওই দিন থাকে না, মানে আসলে পাগলের মতো হয়ে যায়। তো আসি, আসা যাওয়া করতেছি, এভাবে চলতেছে থাকা অবস্থা। এখন ও বলতেছে আমাকে বিয়ে করতে হবে। তাই বললাম আমি এত তাড়াতাড়ি কি বিয়ে করবো, চাকরি করতেছি মাত্র 1,500-2,000 টাকা বেতন পাই, এবার তোরা কীভাবে চলবো। তো বলে সমস্যা নাই, আমি তো চাকরি করতেছি, দুজন চাকরি করে সুন্দর চলতে পারবো। না, এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না। তো এভাবে চলতে থাকে, দেখা করি, ঘুরি গাড়ি, চাকরি করতেছি। তো আবার বাড়ি যাই, 2-3 মাস পর আবার বাড়িতে যাই। যাওয়ার পরে তো একদিন 26শে মার্চে আমি বাড়ি যাই। তো ও আবার বলতেছে আপনি আসেন না, অনেকদিন হয়েছে, বাড়িতে আসেন। গেলাম, যাওয়ার পরে একদিন 26শে রাত্রে, তখন আমি আমাদেরকে বাড়িতে ক্লাব আছে, ওইখানে গান টান হয়, তো ওইখানে গেলাম। যাওয়ার পর রাত্রে আসার পরে, রাত্রে প্রায় 12টার দিকে আমি বাড়িতে আসছি। এর সময় একটা গান গাইছি, ও ঠিক জানালা খুলে বেরিয়ে গেছে। তো গান বেরোয়ার পরে তখন ছিল হুদিনকাল, মানে আমাদের গ্রাম অঞ্চলে খেয়ার অনেক টান টান করে, অনেক শুকনা চলছে। তো বেরোয় গেছে। বের হওয়ার পরে ওইখানে ওর লগে দেখা করে কথাবার্তা বলি, আমরা যাই খেরের উপর বসে বসে কথা বলি। তো ওইখানে থাকার পরে ওইখানে আমাদের সারা রাতটা চলে যায়। আচ্ছা, মানে ওইখানেই রাতটা কাটাই ফেলি আমরা। এর ভিতরে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। তো ওইখানেই রাতটা কাটানোর পরে সকালে বাড়ি যাইনি, সকালে গেছি। আর আম্মা বলছে কই গেছিস? আমি গেছিলাম, ক্লাবে ছিলাম সারা রাত, গান টান গাইলাম। তো যাক, ওদের না এমনি, মানে ওইখানে ক্লাবে, মানে 26শে মার্চে ওইখানে আমরা রাত্রে এমনি শতানি করি আর কি। ক্যালাম বোর্ড খেলি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই। তো আমি তো ওইখানে ছিলাম না, আমি ছিলাম সারা রাত ওর সাথে। তো এটা আবার কে জানি দেখছে সকালবেলা, ওর কে জানি দেখছে, দেখার পরে এটা নিয়ে একটু বাড়াবাড়ি, ওকে সারা রাত ওরা এখানে ছিল এভাবে, এরা কোনো কথা বলে না, আজানের সময় গেছে। তো আমার আব্বার কাছে কে জানি বলছে, বলার পর আমার বলছে এটা তো কীভাবে সম্ভব, ও নাকি ক্লাবে ছিল। আমার আব্বা আমার জিজ্ঞাসা করার পর আমি বলছি তো ক্লাবে ছিলাম না, মিথ্যা কথা বলছি আর কি। যাক, এটা নিয়ে দাঁড় হয়। তো সবাই বলতেছে বিয়ে করার জন্য। না, আমি এখন বিয়ে করতে পারবো, ও তো পাগল, আপনি বিয়ে করেন, কারণ এটা নিয়ে পরে সমস্যা হবে। হ্যাঁ, বলতেছে এটা নিয়ে সমস্যা হচ্ছে, সবাই খবরই বলতেছে, এখন আপনি আমাকে বিয়ে করেন। আমি না, আমার তো বিয়ে করা সম্ভব না,
কারণ আমি এত তাড়াতাড়ি কি বিয়ে করবো, এখনো কোনো চাকরি ঠিক নেই, হুম বেতন পাই মাত্র 2 থেকে 2.5 হাজার টাকা, হুম এই টাকা দিয়ে তো আমি চলতে পারবো না। কয় না সমস্যা নেই, আপনার আব্বা আছে, গৃহস্থী আছে, চলবে। হুম তো আমি কই না, আমি এটা বলে টলে কোনোভাবে চলে আসি ঢাকায়। হুম আসার পর ওর সাথে আবার কথাবার্তা বলি, তো ও আমাকে অনেক চাপ দিচ্ছে বিয়ে করার জন্য ঢাকাতে। হুম চাপ দিতে তো আমি বলতেছি না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। তো এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই। তখন আমার ভাই থাকে আমার সাথে, হুম আমার ভাইয়াকে আমি বলি না, আমি নিজেই সালাই করে। তো আমার প্রায় এখানে আসার 1-1.5 বছর পরে আর কি, হুম তো আমার ভাইয়াকে বলি যে আমি এখানে চাকরি করবো না, আমি অন্য জায়গায় চলে যাবো। হুম তো এই কথা বলে ভাইয়ারে বলে আমি কই ঠিক আছে, আমি চলে যাচ্ছি অন্য জায়গায়, এখানে চাকরি করবো না। আচ্ছা মানে এটা আমি বিয়ে করার জন্য মানে ওইখান থেকে চলে যাচ্ছি। হুম তো আমার একটা বন্ধু ছিল, ওনাকে বললাম যে এরকম ভাই, আমি তো ওর সাথে এরকম সম্পর্ক চলতেছে, এখন ও বিয়ে সাপ দিচ্ছে, ওর মা বাবা বলতেছে, ওর মা বলতেছে বিয়ে করার জন্য। হুম এখন কী করতাম ভাই, একটু যদি আপনি বলেন কিছু করার, কী করতে পারি। হুম উনি বলতেছে তো আপনি এক কাজ করেন, যেহেতু আপনার পছন্দ করে ফেলেন, অসুবিধা কি, যেহেতু দুজনকে পছন্দ করেন করে ফেলেন। হুম তো আমি ডিসিশন নিয়ে হ্যাঁ করবো। পরে বাইরে বলে আমি চলে আসি ওদের বাড়িতে। আপনার ফুফাতো বোনের কথা বলছেন না না না, গার্মেন্টস এটা? ঢাকাতে। তাহলে নামটা মেনশন করেন, তাহলে আমরা বুঝতে পারবো না। মানে ঢাকাতে যাকে পছন্দ করতেন ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল মিনিতা। মিনিতা। হ্যাঁ হ্যাঁ। আর ফুফাতো বোনের নাম? ওর নাম ছিল মুন্নি। মুন্নি। ওকে। তো ওর এভাবে আসার পর রাত্রে আসি, আমি কিছু আনি না, শুধু তো এখন বিয়ে করতে কি লাগবে, আমার বন্ধুরা বললাম যে বিয়ে করতে কি লাগবে। মিনিতাকে বিয়ে করতে যাচ্ছেন আপনি? হ্যাঁ। তো বলতেছে আপাতত নাকুল টাকুল নিতে হবে, একটা নাকুল নিলে হবে, আর যা লাগে পরে এটা দেখা যাবে। তো আমি 500 কত টাকা দিয়ে একটা নাকুল কিনি, নিয়ে ওইটা নিয়ে শুধু আসি। আসার পর ওরা মা এদিক দিয়ে হুজুর টুজুর বলছে, তা আসার পর ওরা মা বলতেছে না ঠিক আছে বিয়ে হবে, কিন্তু ওর বাবা রাজি নেই। ওর মানে মেয়ের বাবা রাজি নেই? ভাই মেয়ে দিবে না, মেয়ের বাবা দিবে না। আর আপনার পক্ষ থেকে কেউ ছিল বিয়েতে? আমার একটা বন্ধু ছিল, লগে আর কেউ ছিল না। আচ্ছা, তারপর? ওর মায়ে বলছে কারো লাগবে না, তুমি নিয়ে আসো তৈলে হবে, আর আমরা তো আসি, আর বন্ধু বান্ধব থাকলে নিয়ে আসি। আমার একটা বন্ধু তোকে নিয়ে আসছে। ওর বাবা দিবে না, ওর বাবা এখানে আসার পরে অনেক কিছু করছে, না আমি বিয়ে দিবই না, দরকার মেয়ে কেটে ফেলবো তারপর দিব, কিন্তু মেয়ে রাজি, ওর মা মিনিতে আর ওর মা রাজি। যাক, এখানে এক পর্যায়ে রাত্রে অনেক কিছু করার পরে অনেকেই বলাটার পরে বিয়ে হয়। হওয়ার পরে আমি এখানেই থাকি, বাড়িতে যাওয়া হয় না। তো বাড়িতে বলছি আমি অন্য জায়গায় চাকরি নিয়েছি, কারণ তখন মোবাইলটা তো অ্যাভেলেবেল ছিল না। বাড়িতে জানে না যে আপনি বিয়ে করেছেন? তো মোবাইল ভাইয়ারা বলছে আমি অন্য জায়গায় যাচ্ছি, এখানে আর আমি করবো না, এখানে বেতন বেশি। তো ভাইয়া বলছে ঠিক আছে, বাড়িতে বলছে এভাবে ও দূরে অন্য জায়গায় চাকরি করতেছে, এখন আর ওইখানে যাচ্ছে না। তো এখানে আসছি, ওরা নিয়ে অনেক প্রায় 6-7 মাসের মতো আছি, ওদের বাসায় থাকি। ওর বাবা রাগ, ওর বাবা তেমন একটা কথাবার্তা বলতো না। মানে আপনি ঘর জামাই আছেন? হ্যাঁ, ঘর জামাই না, মানে পাশে একটা বাসা নিছি আমরা। ওর বাবাও ভাড়া থাকে, ওরা এত বেশি অবস্থা না, ওই মানে মোটামুটি চলে আর কি। তো পাশে একটা ভাড়া নিছি আমরা, ওইখানে থাকি, ধরুন চাকরি করতেছি। 7-8 মাস পরে আমি চিন্তা করছি বাড়ি চলে যাবো, কারণ আমার ওদের মানে পরিবেশটা আমি মেসিং করতে পারতেছি না। ওদের পরিবেশটা একরকম, আমাদের পরিবেশটা একরকম। তো ওরা একদম মানে নর্মাল ফ্যামিলি, সেই জন্য আমি মানে নিজে মানে মেসিং করতে পারতেছি না। ওর বাবা জুয়া খেলে, টাচ খেলে, ঘরে এসে ওর মায়ের সাথে ঝগড়া শুরু করে। আমার এগুলো দেখলে মানে খুব খারাপ লাগতো। তা আমি এগুলো চিন্তা ভাবনা করে ওরও কিছু বলিনি। 7-8 মাস পরে রোজার ঈদ আসে, তখন রোজার ঈদে আমি বলি যে বাড়ি যাবো, তো বলতেছে আমিও যাবো। আমি বলি তোমাকে আমি কীভাবে নিবো, মনে আমি নিজে চিন্তা করতেছি আমি কীভাবে নিবো, বাড়িতে তো কেউ জানে না, আমি বিয়ে করছি তো কেউ জানে না, তো এখন আমি কীভাবে নিবো, নিজে চিন্তা ভাবনা করতেছি। পরে ও কয় না আমাকে নিতে হবে, নয় আপনার বাড়ি যেতে পারবেন না। তখন আমার তো বাড়ি যেতে হবে, কারণ আমি চাকরি করি, এখন ঈদের সময় বাড়ি না গেলে আমার বাবা মা কী বলবে। ওরা বললাম ঠিক আছে আমি তোমাকে নিব। তো রোজার ঈদের 2-3 দিন আগে সকালবেলা রেডি হয়েছে, অফিসে বন্ধ হয়ে গেছে। সকালবেলা রেডি হয়ে আমি আমার কাপড় চোপড় আলাদা রাখছি, রোডটা ওর আলাদা। পরে চিটাং রোড এসে আমি কী করলাম, আমি তাড়াতাড়ি, ও একটু পিছিয়ে আসে, আমি তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা, আসি লগে বাস উঠিয়েছি আমাদের বাড়িতে চলে যাবেন? হ্যাঁ। ও লগা যোগাযোগ রাখবো না আমি, কারণ এখন আমার এছাড়া উপায় নেই, কারণ আমি বাড়ি যেতে পারতেছি না। আর ওকে যদি আমি বলি যে তোমাকে নিব না, তাহলে আমি এখানে থাকতে হবে, বাড়ি যেতে পারবো না। তো চলে গেলাম, যাওয়ার পরে বাড়িতে যাই, বাড়িতে থাকি, আর ঢাকায় আসি না। বাড়িতে এরপরে ওইখানে আসি, আবার ওর সাথে মুন্নির সাথে কথাবার্তা বলি, রেগুলার চলে। এই দিক দিয়ে ওনারা বলতেছে বিয়ে করার জন্য, আমি না আমি বিয়ে করবো না, আমি একবারে না, ওকে বিয়ে করবো না। মানে আপনার মুন্নিকে বিয়ে করবেন না? তো ও অনেক কান্নাকাটি, আমাকে বিয়ে করেন, আমার এই অবস্থা, সবাই শুনছে আপনার সাথে আমার এই অবস্থা, এখন আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি মানে খুব খারাপ লাগবে, এবং আমি খুব অন্য কিছু করতে হবে, এছাড়া আমার উপায় নেই। তো বললাম
না আমি করতে পারবো না, আমার কিছু করার নেই, কারণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ও একদম খাটো, সেই জন্য মানে আমার ভালো লাগে না, করতে পারিনি। যাক, তো বাবা কী করলো, অন্যদিকে একটা মেয়ে দেখলো আমার জন্য। তো অন্যদিকে একটা মেয়ে দেখছে, তো এখন আমি চিন্তা করলাম যাক করে ফেলি, তাহলে হয়তো এখান থেকে আর এখানে তো যোগাযোগ নাই, আমি করেই ফেলি অন্যদিকে। যদি অন্যদিকে করে এখান থেকে ছাড়িয়ে দিতে পারে আর কি, যাতে ঢাকাতে আর আমার যোগাযোগ না করে রাখি। আর যদি হয় তাহলে একটু ব্যাকআপ দেওয়ার মতো কিছু টাকা পয়সা নিতে পারি, ওইভাবে করে যাতে কাটাই দিতে পারি। তো দেখে একটা মেয়ে দেখে আমার বাবার, দেখার পর মেয়েটার, আমার মেয়ে দেখতে গেছে কিন্তু আমার বাবা, তো বাবার দেখে আর একটা মেয়ে, যে মেয়েটা দেখছে মূলত ওই মেয়েটা দেখায় না। আচ্ছা। তো অন্য একটা মেয়ে দেখায়, ওনার মেয়ের বাবা ফরজ আনতে পারে যে মেয়ের বাবারই দেখাইছে। তো আবার দেখে আসে, দেখার পর আমার বলতেছে আমি তো দেখে আসছি মেয়েটা মোটামুটি ভালোই। তো আমি কাছে ঠিক আছে তাহলে আপনি কথা বলেন, ওনারা আসুক, এসে দেখে যাক। তো ওনারা 2-3 দিন আসছে, একজন আসে আমার মেয়ের মা আর মেয়ের আর ফাড়াপতি কে জানি আসছে। আচ্ছা। দেখলো আমাকে, দেখে কথাবার্তা বলে গেলো। এখন বললো যে আপনারা কখন যাবেন? তো আমরা বললো দেখেন আমরা যাবো কয়েকদিন পরে, একদিন ডেট হলো। তো আমরা কথা ছিল যে আমি দেখবো, দেখার পরে যদি আমার পছন্দ হয় তাহলে বিয়েটা হবে, না হবে না। এটা কাকে, মানে আপনার মানে মেয়ের গার্জিয়ানকে? মানে এটা আপনার ফ্যামিলি থেকে বিয়ে অ্যারেঞ্জ করা হচ্ছে, তাই তো? আচ্ছা। এটা আপনার এই ফুফাতো বোন জানে ওই সময়টাতে? ও না, ও জানে না। আচ্ছা। ওর বিয়ে হয়ে যায় ওই সময়, ওর একটা বিয়ে হয়ে যায়। আপনার ফ্যামিলি থেকে যে বিয়ে অ্যারেঞ্জ করা হচ্ছে এটা কি আপনার ভাই জানে? না, এটা হচ্ছে। তো এখন ডেট হয়েছে, আমরা যাবো। তো কথা আছে যে আমরা যদি যাবো, যদি মেয়েটা পছন্দ হয় তাহলে বিয়ে হবে, না হবে না। তো গেলাম, যাওয়ার পরে আমরা গেছি প্রায় বিকাল 3টার দিকে। তো ওনারা মেয়েটা দেখায় না, মানে কথাবার্তা কাড়ায় প্রায় রাত্রে 10টা-11টা পর্যন্ত নিয়ে যায়। তো নেওয়ার পরে ও বলতেছে মেয়েটা আমাকে দেখাইছে, আমার পছন্দ হয় না। আমি ডাইরেক্টলি বললাম না, আমি বিয়ে করতে পারবো না বিয়ে, কারণ ওনার বয়স না হলেও 30 থেকে 35 হবে, তখন আমার বয়স 18-19 এরকম হবে। আচ্ছা আচ্ছা। তো আমি তো এরকম একটা মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি ডাইরেক্ট না করে দিয়েছি। তো এখানে আমার একটা ফুফাতো ভাই ছিল, ওনার আবার মেয়ের মামুর সাথে একটা যোগাযোগ আছে আমাদের গ্রামের পাশে। তো উনি আবার ওনাকে ফোন করে বলে দিচ্ছে যে আমরা এখানে বিয়ে করাতে পারবো না, আমার ভাই আর একটা বিয়ে করছে, তো আমরা এখানে বিয়ে করতে পারবো না। আপনারা আসছেন কেন, তাহলে বিয়ে করতে হবে। মানে অনেক ধমক, অনেক চিল্লাপাল্লা, অনেক মানুষ জোর হয়ে গেছে, মানে জোর করে বিয়ে করে, জোর করে দিতে করতে হবে বিয়ে। তো এক পর্যায়ে ভাবে তক্র করতে করতে আমি তো করবোই না, আমার ফিসে 2-3 জন দাঁড়ায় রয়েছে, আমি কোন দিকে তাই দেখতেছি। রাত্রে তক্র করতে করতে রাত্রে 3-4টা বাজে বিয়েটা পড়ায়। 4টা বাজে বিয়েটা পড়ানোর পরে তো এখন আমার তো পছন্দ না, আমি ওর সাথে কথাই বলি না, আমাকে রেখে সবাই চলে আসছে। মেয়েদের বাড়িতে আমাকে রেখে সবাই চলে আসছে। তো আসি আমি ওখানে, আমার আইতে দিবে না, ওনারা বলতেছে তুমি থাকতে হবে 2-4 দিন, এরপর যাবা। তো যাক 2-3 দিন ছিলাম, থাকার পর আমি ফলাই চলে আসছি, ওনাদেরকে না বলে আমি চলে আসছি। কারণ আমি তো ওর সাথে কিছুই হচ্ছে না, ও পছন্দই না, কিভাবে ওর সাথে সংসার করবো। আচ্ছা। তো আসার পরে আমি আসি, আবার বাড়ির সবাই বলি এরকম এই অবস্থা, এটা কিভাবে করলেন আপনারা? কয় যে আমরা কিছু করার নেই, তুমি তো নিছো করার জন্য, এখন বিয়ে তো করতে হবে, তুমি করছো, তোমার পছন্দ হয়েছে। আমি তাদেরকে নিয়ে গেছি, ওনারা আমাকে বলছে তোমারও তো পছন্দ হয়েছে, তুমি করছো, তা আমাদের কি? আচ্ছা। তো আমাদের পাড়াপতি সবাই বলতেছে আপনার 2টো বিয়ে হয়ে গেল? হ্যাঁ, 2টো বিয়ে হয়ে গেল অলরেডি। তো এখন কিছুই দেওয়া হয় না, তো আমি চলে আসছি। আসার পরে বলতেছে না আমি করতে পারবো না, আমি এর নিয়ে সংসার করতে পারবো না, আপনার কি করবো, কারণ আমাদের কিছু করার নেই। যাক, তো আমি চিন্তা করলাম না, আমি এখানে থাকতে পারবো না, যেহেতু এভাবে হয়েছে। তো আমি কয়েকদিন এরপর আবার ওনারা জানাজানি হয়েছে, ওনারা আসতে আমার নিয়ে গেল, আসেন যা হয়েছে, এখন বিয়ে তো হয়েছে, আপনি আসেন। যাক, আবার গেলাম, যাই 1-2 দিন থাকলাম, থাকার পর আমি বাড়িতে আসছি। আসার পরে বাড়িতে এসে আর আমি থাকতেছি না, আমি চিটাং চলে গেছি। ঢাকায় তো আসতে পারবো না, কারণ ঢাকায় পরিচিত কেউ নেই। তো আমি আবার আমার একটা তো স্বাস্থ্য বোন আছে, ওর বাবা আছে ক্যান্টনমেন্টে গাড়ি চালাইতো, ক্যান্টনমেন্টে চিটাং ক্যান্টনমেন্টে চাকরি করতো। তো স্বাস্থ্য বোনের সাথে আমার একটু পরিচিত আছে, আমি আবার ওকে পছন্দ করতাম, ও আমাকে পছন্দ করতো, ওনারা ক্যান্টনমেন্টে থাকতো। তো আমি শাশিরে বললাম শাশি এরকম, ওরে বলছি, ও তখন ফোনে যোগাযোগ ছিল মোটামুটি একটা। তো ওরে বললাম যে আমি তো তোমাদের এখানে বেড়াতে আসবো, তো কখন আসতাম? বলো তাহলে আসবেন, তাহলে ভালো আরো আসেন। যাক, তো গেলাম, যাওয়ার পরে এমনি চাষি কিন্তু যাওয়ার সময় অনেক আগ্রহ ছিল, আসুন আসেন তাড়াতাড়ি, আসো না কেন আসো। কিন্তু যাওয়ার পরে যখন আমার ভাবি একটা ছিল, উনি ফোন করে বলছে ওনারে, আমার যতটুকু ধারণা তখন আর ওনারা তেমন একটা আমার সাথে ব্যবহার ভালো করতেছে না, অন্য একরকম হয়ে গেছে। আসার আগে যে একটা ব্যবহার ছিল, এখন আসার পরে ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। চিন্তা করলাম না, ওনারা মনে হয় বুঝতে পারছে, তো আমি এখান থেকে চলে যাই। তো আমি বের হলাম, হওয়ার পরে ঘুরতেছি, কি করবো, কিন্তু পরিচিত কেউ নাই চিটাঙে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ একজনের লোক দেখা হলো আমাদের গ্রামের, ওরা ভাই এরকম আমি তো বাড়ি থেকে আসছি, সেটা চাকরির দরকার ভাই, আমাকে একটু কোথাও থাকার জায়গা দিতে পারবেন? পরে আমাকে একটা জায়গায় নিয়ে যায়, নেওয়ার পর আমি ওখানে একটা চাকরির জন্য কথাবার্তা বলি। পরে বলে হ্যাঁ চাকরি হবে, আপনি আসেন অমুক তারিখে আসেন। তো আমি চিন্তা করলাম এখন যেহেতু চাকরি হবে, আমিও একটু ব্যবস্থা করি। পরে একটা বাসা নিলাম, বাসা খুঁজতেছি,
পরে সিঙ্গেল একজনের সাথে একটা বাসা নিলাম, নিয়ে চাকরিটা নিলাম, চাকরি নিয়ে ওইখানে চাকরি করতেছি। তো কি হলো ওই জায়গায় সেকেন্ড বিয়েটা হলো, মেয়েটার নাম কি ছিল? ওর নাম সালমা। সালমাকে রেখে আসলেন? হ্যাঁ, রেখে আসলাম। আচ্ছা, তো আমি ওইখানে চাকরি নিলাম। এদিকে আপনার মিন্নির সাথে না প্রথম মিনিতা, মিনিতার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নাই? সামনে আসতেছে। আচ্ছা, এই মুহূর্তে কোনো যোগাযোগ নাই? না। আচ্ছা, তারপর? তো আমি চলে ওইখানে চাকরি নিলাম, নিয়ে চাকরি করতেছি। তো হঠাৎ কিছুদিন পরে, চাকরি অবস্থায় কিছুদিন পরে আমার বাড়িতে একটা মানে থানা থেকে একটা ওয়ারেন্ট যায় যে আমাদের নামে একটা কেস হয়েছে। আপনার নামে? হ্যাঁ, আমার নামে, আমার ভাইয়ের নামে, আমার ভাই 3-4 জনের নামে প্রায়। আচ্ছা, নিশ্চয়ই আপনার সেকেন্ড ওয়াইফ করেছে? না, হ্যাঁ, প্রথম ওয়াইফ মানে মিনিতা করেছে? মিনিতা করেছে। আচ্ছা, তো চিন্তা করলাম কে করলো, পরে বললো যে ঢাকা থেকে। আচ্ছা, ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে বুঝলাম যে এখান থেকে করছে। তখন আমার ভাইয়া তো ফোন দিয়েছে, কি রে তোর জন্য কি আমরা কেস খাবো নাকি, আমরা থানায় যাবো নাকি? তো বললাম যে না, কেন কি কিছু দেখি না। পরে জানতে পারলাম যে ওনারা কেস করছে। তো আসলাম, তো আমি চিন্তা করলাম পরে কি করবো, এখন তো এটা তো সামলাইতে হবে, এখন তো আর কিছু করার নাই। ওনাদের সাথে কথাবার্তার মাধ্যমে কি করা দেখি। তো আমি ঢাকা আসলাম, আবার ঢাকা আসলাম এখানে চাকরি রেখে। ঢাকা আসার পরে ওরা বললাম, ওর ডাইরেক্ট ওদের বাসায় গেলাম আমি। বাসায় তারপর ওনারা তো দেখি অবাক, তুমি কোথেকে আসছো, এভাবে চলে গেছো, আমার মেয়েটা রাখি, তোমার মা বলতেছে তুমি এখন কি জন্য আসছো? আমি আসছি আপনারা দেখার জন্য, কি অবস্থা আপনাদের। কিন্তু আমি যে কেস করছি ওটা বলি না কিছু। তো এখন আমি আসছি, আসার পরে ও তো আমার জন্য পাগল। ও আসার পরে আমার সাথে আগের মতো আবার ও আমার সাথে থাকতেছে। আপনার টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল যে আমি এখানে আসছি, ওদের ওনারা কি চাচ্ছে, কি করতে চাচ্ছে দেখি কি করে। আপনার ভয় করেনি যে আপনাকে যদি পুলিশে ধরিয়ে দেয়? ভয় বলতে তখন ওরা আমি আসে জিজ্ঞাসা করছিলাম আসলে তুমি কি আমাকে চাও? বলে না, আমি যত কিছু আমি আপনাকে চাই। তখন আমার কাছে একটা বিশ্বাস যে না, ও মনে হয় আমাকে কিছু করবে না। আচ্ছা, তারপর? তো আমি যাক কয়েকদিন থাকলাম, থাকার পরে ওরা মা বলতেছে ম্যাডাম আমরা তোমার জন্য একটা কেস করছি, তুমি কি এটা শুনছো? হ্যাঁ, আমি শুনছি, শুনে এখানে আসছি। তুমি কি করতে চাচ্ছ? তুমি কি ওরা নিয়ে সংসার করবা না কি? কে বলছে এটা? ওরা আম্মা বলতেছে। হ্যাঁ, আমি করবো। আমি তখন আবার আমি ডিসিশন নিয়েছি না, আমি ওকে নিয়ে সংসার করবো। কারণ এখন যেহেতু সেকেন্ড বিয়ে করছি, ও আমার পছন্দ না, আমি ওইটা দিয়ে দিব। বাড়িতে জেনে গেছে যে আপনার ফার্স্ট? হ্যাঁ, বাড়িতে সবাই জেনে গেছে। তো বাড়িতে এই ফুটতে সবাই এখন আমাকে, ফুফাতো বোনের কি অবস্থা? ওর লোক যোগাযোগ নেই, ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তারপর? তো বাড়িতে সবাই বলতেছে এখন তুই প্রথম বলছিস বিয়ে করছ না, এখন আবার একটা কোত্থেকে আসলে এরকম। বললাম না, এটা আমি আপনাদেরকে বলি নাই, ভয়ে বলি নাই, যদি ওনারা যাতে আর যোগাযোগ না হলে তো আর কোনো সমস্যা হবে না। তো আমি এভাবে চলে যাই। যাক, ঢাকাতে থাকি ওনাদের এখানে। তো ওনারা বলতেছে এখন তুমি কি করবা? আমি বললাম যে দেখেন, এখন যেভাবে ভালো হয়, যেহেতু কেস করছেন, ভালো করছেন, এখন কি করবেন আপনারা বলেন। বলে হ্যাঁ, আমাদের মেয়ে তো আমরা তোমার কাছে দিতে চাই, আর মেয়েও আমার জন্য পাগল। মেয়ে আমার সাথে আগের মতো আবার স্বাভাবিকভাবে আসি, আমরা একসাথেই আছি। আচ্ছা, তো থাকার পরে এখন ও আমার বলতেছে ঠিক আছে, তাও তোমার গার্জিয়ান আনো। তো এখন আমার বড় ভাই তো সিটাঙ্গর বরফায় থাকে নারায়ণগঞ্জে। বাইরে বললাম যে ভাই এরকম এখন আপনি তো আসতে হবে, ওনারা আপনাকে চাচ্ছে। আচ্ছা, তো বলছে আমি কেন যাবো, আমি তো এখানে জানি না কিছু, আমি কি জন্য যাবো? তো এখন ওনারা বলতেছে না, তোমার সাথে আমরা কিছু করতে পারবো না, তোমার ভাইয়া আসে তাহলে আমি গার্জিয়ানকে আসে, তাহলে ওনাদের সাথে কথা বলবো, ওনারা যা বলে দেখি কি করা যায়। তো আমি আনলাম ওনার ভাইয়া আসলে ওনারা বলতেছে মেয়ে দিবে না। তো মেয়ে দিবে না, মেয়ে কি বলে, আপনার মেয়ের মুখ থেকে শুনুন, মেয়ে কি বলে। মেয়ে বলতেছে না, আমি ওনার সাথে থাকবো, আমি অন্য কিছু করবো না। তো ওর বাবা দিতে রাজি না। ওর বাবার কথা হয়েছে আমরা এখানে ওর থেকে তালাকনামা নিয়ে নিব, কিছু টাকা নিব, এটা দিয়ে আমাদের সংসার হবে। মানে ওর বাবা আবার একটু টাসফুস খেলে জুয়া গেলে, সেই জন্য ওর বাবা এই দিক দিয়ে মানে টাকার জন্য চাচ্ছে যে মেয়েটার থেকে আমার থেকে তালাকনামা নিয়ে যাওয়ার জন্য। তো মেয়ে বলতেছে না, আমি ওনার সাথে থাকবো। তা আমি বললাম যে না, আমি থাকবো, যেতে আসো আমরা সিরিয়াং চলে যাবো। তা আমি ওরা বললাম যে ও সবাই মিলে বসছে, ওনাদের বাড়ির সবাই, মানে ওরা তো ভাড়া থাকে এখানে, মানে কয়েকজন নিয়ে বসছে। বসার পরে এখন সবাই বলতেছে ওর মা বাবা দিবে না মেয়ে, ওর মা দিবে, ওর বাবা দিবে না। ওর বাবা বলতেছে তুমি যদি ওর সাথে যাও তাহলে তোমার মায়ের আমি রাখবো না। মা ডাইরেক্ট এভাবে ওর মাকে বলতেছে। তো ও বলতেছে এখন তাহলে কি করবা তুমি? কয়েছে না মা, আমি তাহলে ওর সাথে আমি একবার চলে যাবো, আমি আর বাড়িতে আসবো, এখানে আসবো না। আচ্ছা। তো এই কথা বলে ও রাত্রে প্রায় 12টার পরে আমরা বেরিয়ে চলে আসি ওদের বাড়ি থেকে। কিচ্ছু নি না, শুধু ফরেনের জামাটা নিয়ে আমার সাথে সিরিয়াং চলে যায়। তখন আমার কাছে ফটো টাকা ছিল, আমার বাইরের থেকে আমি টাকা নিয়ে সিরিয়াং চলে যাই আমরা দুজনে। যাক, সিরিয়াং চলে যাই, ওইখানে যাই প্রায় আমি চাকরি করতেছি, আবার ওরা নিয়ে থাকতেছি। তো 4-5 দিন পরে, 8-10 দিন পরে ও বাবা ফোন করছে, করে বলতেছে ম্যানেজারে বলতেছে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, আমার ঢাকা চলে আসো, জরুরি কাজ আছে। জরুরি। আমি বললাম এখন হঠাৎ করে আইসি মাত্র, আমি চাকরিতে আমার সমস্যা হবে।
চাকরি সমস্যা হবে না, হলে আমরা দেখবো, অসুবিধা না, আমরা ওইখানে দরকার চাকরি ঠিক করে দেবো ঢাকাতে। চিন্তা করা হচ্ছে ঠিক আছে, যেহেতু 8 দিন বলতে যাওয়ার জন্য আসলাম। আসার পরে এখন আবার ওর বাবা উল্টে গেছে, সাথে ও উল্টে গেছে, না আমি আপনার সাথে যাবো না। তো এখন ওরা বলতেছে আপনার বাইক আনেন। তো আমি ভাইয়া বললাম ভাইয়া আপনি একটু আবার আসেন, এখানে ওনারা চাচ্ছে আপনাকে। তো এখন আসলো, আসার পরে ওনারা বলতেছে আমরা আপনাদের বাড়িতে যাবো, আমরা ওকে দিব না, আমরা আপনাদের বাড়িতে যাবো, আপনার বাড়ি দেখে আসবো। তো এক পর্যায়ে ডিসিশন তৈলে আমি মেয়ে দিব, বাড়িতে নিয়ে দেখে আনলে এরপর আমরা আপনাকে মেয়ে দিব। তো বাড়িতে নিয়ে যায় আমার ভাইয়ে, মেয়ে ওর মা আর ওর বাবা যায়। আচ্ছা। তো যাওয়ার পরে আমার ভাইয়ের মনে করছে যে নিবে, কারোর সাথে কথা বলতে দিবে না, যেহেতু একটা ঘটনা ঘটছে এখন কি করবে। তো ওরে যেভাবে হোক সকালে নিয়ে বিকেলে আবার নিয়ে আসবে। কে ছিল এটা? আমার ভাই। আচ্ছা, না কাকে নিয়ে আসবে? মানে ওনার বাবা মা যাবে বাড়িতে, হ্যাঁ, দেখতে আসলে বাড়িতে কি ঘটনা, আমি কি আরেকটা বিয়ে করছি কিনা। মানে মিনিতার? হ্যাঁ, ওর বাবা মা যারা কেস করছে। হ্যাঁ, তো বাড়িতে সম্পর্ক কিন্তু অনেকগুলো, একটু খেয়াল রাখতে হবে, এই জন্য বারবার আমি কোশ্চেনগুলো করছি। হ্যাঁ, তারপর বাড়িতে যাইলাম, যাওয়ার পরে নিল। এখন ওনারা কি করছে, আবার আমার একটা বাড়ির কারো নাম্বার নিছে, মানে সালাই করে একটা নাম্বার নিয়ে নিছে। আমার ভাই আবার কারোর সাথে কথা বলার সুযোগ দিচ্ছে না। ভাইয়ের প্ল্যান হচ্ছে আমি নিব, আবার এটা দেখাই ঘুরে আবার নিয়ে আসবো লগে লগে। তো ওনারা বাড়ির থেকে একটা নাম্বার নিয়ে আসছে কীভাবে, আনার পরে বাড়িতে যোগাযোগ করলো, করে দেখলো যে আমি আবার ওরা নিয়ে যাই, ওরা আবার ঢাকা থেকে চিটাং নিয়ে যায়। তো ওনারা বাড়ি থেকে আবার নিয়ে আসলো, বাড়িতে ফোন করলো, আমি নিয়ে যাওয়ার পর আবার বাড়িতে ফোন করলো, ফোন করে জানতে পারলো যে আমি একটা বিয়ে করছি, বাড়িতে যাই। ওইখানে আবার একটা মেয়েও হয়। মানে কোন জায়গায়? ওই বাড়িতেই, যে বিয়েটা আপনাকে জোর করে ধরে করেছিল, জোর করে দিল, ওখানে একটা মেয়ে হয়। তার মানে এখানেও আপনি সংসার করেছেন, ওখানে গিয়ে আপনি সংসার করেছেন? ওইখানে বেশি দিন না, মানে আমি 7-8 দিনের মতো মানে যাওয়া আসা হয়েছে। ওই মানে যাকে বিয়ে করেছেন সেও তার বাবার বাড়িতেই ছিল? হ্যাঁ, ওর বাড়িতেই ছিল। তো সেখানে একটা মেয়ে হয়েছে? একটা মেয়ে হয়ে গেছে। আচ্ছা, তো এটা আমি তো মিনিতার ফ্যামিলি গিয়ে জানতে পারছে এটা না, তখন ওরা একটা নাম্বার নিয়ে আসে বাড়ি থেকে। আমার চাচা তো কারো একটা নাম্বার নিয়ে আসে, ওই নাম্বার পরে যোগাযোগ করে শুনতে পারে একটা মেয়ে হয়েছে, আমি আর একটা বিয়ে করছি। পরে ও আবার লগে লগে আমার কাছে ফোন করছে, মিনিতার কাছে, যে এরকম এরকম ও তো একটা বিয়ে করছে, আমরা তখন দেখি নাই, এখন তুমি তাড়াতাড়ি যত সম্ভব আজকে তুমি তাড়াতাড়ি ঢাকা চলে আসো চিটাং থেকে। তো আমি আবার চিটাং চলে আসলাম। এখন কি করবো, ওনারা ও চাচ্ছে, ও কান্নাকাড়ি করতেছে যে যাইতে হবে বাড়িতে, মা বাবার কাছে যাইতে হবে। 8 দিন ফোন করছে। কে বলছে এটা? ও বলতেছে মিনিতা। বললাম যে এখন কিভাবে যাবো, হঠাৎ করে আমার হাতে টাকা নাই, আপনি যেভাবে বাড়ি যাইতে হবে এখন রাত্রে। তো চলে আসি, আসার পরে এখন ওর বাবা মা তো বলতেছে, ওর বলছে যে ওর বউ আছে, হচ্ছে মেয়ে আছে একটা। তো ওর মা ও তখন উল্টে গেছে পুরা, আমি আর ওর কাছে যাবো না, মিনিতা। হ্যাঁ। তো আমি চিন্তা করলাম যেহেতু ও যাবে না, আমি ওর বারবার বুঝাইছি যে দেখো আমি তোমাকে নিয়ে থাকবো, আমি ওকে যেভাবে একটা ডিসকাস করবো, টাকা দিয়ে হোক যেভাবে হোক দিয়ে দিব, আমি তোমার সাথে থাকবো। ও কিছুতেই মানলো না, মিনিতা ও কিছুতেই মানলো না, ও থাকবে। এটা আপনার ওয়াইফ শোনার পরের প্রতিক্রিয়া কি? মুন্নি নাকি যেন নাম, সালমা শোনার পরের প্রতিক্রিয়া কি? ও শুনে নাই তখনও জানে না? না, ও জানে না বলতে ও জানলো সমস্যা নাই, ও তো মনে করেন ফেস একদম খারাপ, তো ওকে ওর বিয়ে দিতে পারবে না, ওনারা যেভাবে হোক আমার সাথে রাখবেই। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর তো ওরা কিছু বলে নাই, এখান থেকে ওর বললাম, এরকম বলার পরে ঢাকায় চলে যাবে, চিটাগাং চলে যাবার, ও আমার সাথে যাবে না, কারণ ও তো এভাবেই সব শুনলো, মেয়ে আছে। পরে ও ঢাকায় চলে যাবে। এখন আমি চিটাগাং চলে গেলাম, যাওয়ার পরে এখন আমার ভাইয়েরা ফোন করছে, ওনারা কয়েকদিন চলে যায়, প্রায় 15-20 দিন, মাসখানেক মাঝে চলে যায়, কারোর সাথে কারো যোগাযোগ নেই। এমনি মাঝে মাঝে আমি ওরা ফোন করি, তুমি আসো না, আমি তোমাকে বলছি আমি তোমাকে নিয়ে সংসার করবো, অনেক কথাবার্তা বলি, অনেক কিছু বলি, ও কিছুতেই আসবে না আমার কাছে। এমনকি ওর পরে আমি ওর জামা কাপড়গুলো আমি নিজে আনি চিটাং থেকে। আচ্ছা। তো যাক, পরে ভাইয়েরা ফোন করলো, আপনারা এটা কী করবেন, নাহলে আমরা কেস আদালতে চলে যাব। পরে ভাইয়া বলতেছে আপনারা কী করবেন বলেন না, আমরা তো কিছু করতে পারতেছি, আমরা তো বলছি ওকে নিয়ে রাখার জন্য, ও তো চাইছে, এখন আপনারা তো দিচ্ছেন না। পরে ওরা বলতেছে ঠিক আছে তাহলে আপনারা আসেন, আইসা ওরা নিয়ে কীভাবে করবেন দেখেন, বসেন। তো আমার ভাই এখানে আবার বলে ওনারা যে 20-30 হাজার টাকার ভিতরে আমরা কাটছিট করে ফেলবো। আচ্ছা। তা আমি ভাইয়ের বললাম না ভাইয়া, ওনারা মনে হয় এটা মানবে না, ওরা হয়তো অন্য কোনো প্ল্যান কয়, না ওরা নিজের থেকে বলছে সমস্যা নাই, আমরা 20-30 হাজার টাকার ভিতরে একটা ডিসকাস করে ফেলবো। যাক, আসলাম, আসার পরেই আমাকে পুলিশ ধরা দিল, বাড়িতে যেতে পারিনি। মিনিতা পুলিশে ধরা? হ্যাঁ, পুলিশে ধরা দিল। কেসটা তখনও চলতেছিল? কেসটা তখন চলতেছে, মানে ওয়ারেন্ট বাইরে নেই। আচ্ছা। শুধু একটা পত্র গেছে যে আপনার নামে একটা কেস হয়েছে, এটা মীমাংসা করেন, এরকম একটা পত্র গেছে। হ্যাঁ, মানে প্রথমে গেছে আর কি। পরে যাক, এখানে গেলাম, এখন আমাকে নিয়ে গেল,
পুলিশে ধরা দিল, নিয়ে পরে ওদের বাসায় নিতে পারে নাই। আমার ভাই আর আমি রিক্সার মধ্যে, তো আরও একজন লোক নিয়েছিলাম, টাকা নিয়েছিলাম সাথে 30,000। তো ওনার কাছে টাকাগুলো ভাইয়ের কাছেও রাখে নাই। তো ওনারও পরে আমি আর উনি একসাথে ভাইয়া পরে আর আসবে, মানে একটাই জানা হয়েছে ভাইয়া পরে আসবে, কারণ ওনারা হয়তো কেস টেস করতে পারে। তো ওনার নামে তো আর কেস নেই, কেস হয়েছে আমার নামে আর ভাইয়ের নামে, ভাই পরে আসবে। তো আসলে আমাকে ধরা দিল, ধরা দেওয়ার লগে লগে উনি ভাইয়ার ফোন করে বলতেছে যে ওরে ম্যাডাম ওরা তো পুলিশে ধরা দিয়েছে। তো আমি মিনিটের সামনে নিল, পুলিশের মিনিটের সামনে নিল আমার। আমি মিনিটার বললাম তুমি কী করছো, আমার এইভাবে ধরা দিছ? বলতে আমার কিছু করার না, আপনি যেমন 2টা বিয়ে করছেন, আমাকে রেখে গেছেন চিটাং রোডে, মনে ছিল না? আমি আসলে আমি একটা ভুল করছি, তুমি আমার সমাধান সুপারিশ করতে দিতে পারতাম, আমি তোমার কাছে এটা আশা করিনি। যাক, তখন আমার নিয়ে অনেক থাপ্পড় টাপড় দেয় পুলিশে। হ্যাঁ, পুলিশে রুমের মধ্যে, তুমি কটা বিয়ে করছো, এখানে রাখি যাই, আর একটা বিয়ে করছো, তো 7 বাইর করবো চলো। যাক, ওর মামাও আসলে, ওর মামাও আমার কয়েকটা থাপ্পড় দিছে, পুলিশও দিছেই। পরে ভাই আবার ফোন দিল, বা আমি ওনার নাম্বার নিয়ে একটা ফোন দিলাম বাইরে, যে একটু আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো, আমাকে তো নিয়ে যাচ্ছেন, একটু কথা বলতে দিলাম আমারে। পরে বাইরে বললাম, ভাই বলতেছে ওনার বলো 10-20 হাজার টাকা দিলে যদি ছাড়িয়ে দেয় তাহলে দিয়ে দিব। তখন আমার নিচি ট্যাঙ্করটা দাঁড়া করে রাখছে পুলিশের মোটরসাইকেলে, রাত্রে তখন প্রায় 11টা-12টা বাজে। তখন ওইখানে দাঁড়াইছি, পরে বললাম যে স্যার আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে কিছু টাকা দিব। পরে বলো যে দিতে হলে 50,000 টাকা দিতে হবে, তাহলে ছেড়ে দিব। যদি 50,000 টাকা এখন দিতে পারো এখনই ছেড়ে দিব, সমস্যা নেই। তাই বলে দেখেন স্যার আমি গরিব মানুষ, গার্মেন্টস চাকরি করি, এত টাকা দিতে পারবো না, আমি আপনাকে 20,000 টাকা দিব, আপনাকে ছেড়ে দেন। কয় না, ছেড়ে দেওয়া যাবে না, 50,000 টাকা হলে ছাড়বো না। জেলে যাই, যাওয়ার পরে ভাইয়া জেলে এমন একটা পরিবেশ, আসলে কখনো যারা যায় তারাই কি করছেন আপনি সেটা বলেন একটু। তো আমি গেলাম, যাওয়ার পর সকালবেলা, রাত্রে তো ইতানের মধ্যে রাখলো, একটা রুমের মধ্যে রাখলো, সকালবেলা ভিতরে ছাড়িয়ে দিল। দেওয়ার পরে এখন আমাকে নিয়ে অনেকে কেনাকাটা শুরু করছে, ওইখানে আবার কেনাকাটা কিনে ভালো সুন্দর সুন্দর ছেলে দেখলে কিনে নিয়ে যায় আরেকজনে, মানে ওইখানে নাকি এটা চলে, নিয়ে আবার ওদের টাকা টুকা থাকে যে অ্যাকাউন্টে, ওই টাকাগুলো শেষ করার জন্য, শেষ করিয়ে 2-4 দিন রাখি আবার ছাড়ি দেয়, অন্য জায়গায় একটা সিট দিয়ে দেয়, পরে থাকে। তো আমাকে একজনে কিনে নিয়ে গেছে কত টাকা দিয়ে। এখন আমার বলতেছে তোমার অ্যাকাউন্টে কী আছে, টাকা কত আছে আমাকে দাও, কারণ আমি তোমাকে টাকা দিয়ে আনছি। তাই ভাই দেখেন আমার অ্যাকাউন্টে বেশি টাকা নাই, আমার কাছে 500 টাকা ছিল, আমি এটা জমা দিছি, আমার তো কিছু খাইতে হবে, আমি তো এখানে জেলে এখানে কিছু খাইতে পারবো না। বলে না, এগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। পরে আমি 100 টাকা রেখে 400 টাকায় দিয়ে দিই, দিয়ে এখন কি করব, আসি জেলের ভিতরে। পরে কেউ আসে না। কিনে নিয়ে লাভ কি, ওরা কি করে কিনে নিয়ে গিয়ে? ওরা কিনে নিয়ে মানে দেখা গেছে টাকা পয়সা থাকলে বাইরে থেকে ফল টল দেয়, এগুলো ওরা বাগদো করে খেয়ে ফেলে, আমাকে দিবে না। হয়তো দেখা গেছে 1 কেজি আপেল দিলে আমি একটা আপেল পাবো। ওরা গ্যাং মূলত? হ্যাঁ, ওরা গ্যাং, ভিতরে যারা অনেক দিন ধরে থাকে তারা একটা লিডারশিপের মতো। তো ওইখানে ওরা একজাস্ট অনেকগুলো লোক। তো এখন আমি তো কিছু জানি না, এখানে কিছু বুঝি না। তো আমাকে 1-2 দিন যাওয়ার পরে আমি যা নিই সব ওরা খাই ফেলে, আমি কিছু খাইতে পারি না। এবং আমার টাকাগুলো সব নিয়ে গেছে, 500 টাকার মধ্যে 400 টাকা নিয়ে গেছে, 100 টাকা আমি রাখছি, ওইটা আমি ফুরি টুরি খাই, দুপুরবেলা খিদে টিতে লাগলে ছেলের কিছু খাইতে পারি না। তো আমি এখন কি করবো এখানে, ওরা যা নি সব কিছু ওরা খাই ফেলে। পরে আমার ভাই আসছে পরের দিন, আসে আমার নুঙ্গি টুঙ্গি দিয়ে গেলো, নুঙ্গি একটা আর শার্ট একটা আর বিছনাদের একটা দিল, ওটা নিয়ে আমি এখানে থাকলাম। তো এখন রাত্রে শুইতে যাই, কি সুন্দর সুন্দর মানুষ আসে আমার সাথে, মানে খারাপ করার জন্য আসে, শুইতেও পারে না, রাত্রে ঘুমাইতে পারে না, মানে ওরা এরকম করে সুন্দর টুন্দর। জেলে ছিলেন আপনি? আমি ছিলাম নারায়ণগঞ্জ কারাগারে। তো ওইখানে মানে ওরা রাত্রে কী করে, অনেকগুলো বয়স্ক লোক আছে, ওরা রাত্রে ডিস্টার্ব দিয়ে ঘুমাইতে দিবে না, মানে ওরা ছেলেদের সাথে খারাপ কাজ করতে চাইবে, এই জন্য ওরা ঘুমাইতে দিবে না। এটা কি শুধু আপনার সঙ্গে হয়েছে নাকি আপনি? এটা এরকম ম্যাক্সিমাম, মানে যারা একটু দেখতে সুন্দর বা একটু লম্বা চূড়া দেখতে, ওদের সাথে এগুলো করে। তো আমি কয়েকজনে, আমি প্রায় 9 দিন ছিলাম, 9 দিনের মধ্যে 9টা রাত্রে না হলেও 15 থেকে 20 জনরে সরাইছি, ছাড় দিতাম না, তো আমার গায়ে হাত দিয়ে ফেলতো, অত্যাচার করতো। হ্যাঁ, অত্যাচার করতো, মারতো, একদিন আমাকে অনেক মারছে। তো আমি কি করব, এখানে তো কিছু কেউ নাই, কেউ কারোর জন্য সাপোর্ট করে না। আপনি কেউ সাপোর্ট করবে না, ওখানে পুলিশ থাকে না? পুলিশ থাকে না ওইখানে, আপনার পুলিশে করলে বলবে তো রাত্রে মেরে ফেলবো, আমার এনে বলে দিবে তুমি পুলিশে কিছু বলো তো রাত্রে মেরে ফেলবো তোমাকে, এমনি বলে ফেলবে, কারোর কিছু বলতে পারবে না, এখানে থাকলে এভাবে থাকতে হবে, কিছু করার নেই। আচ্ছা। তো অনেক মারতো, তো আমি রাত্রে ছাড় দিতাম না, আমার সাথে শুতে চাইলে আমি সাথে ছাড় দিতাম না, অনেক কষ্টে 7-8টা দিন কাটাই। তো হঠাৎ একদিন মাঝখানে 2-4-5 দিন যাওয়ার পরে আমার কাছে 1,000 টাকা ছিল আমার কাছে, তো 500 টাকা কি করে সালাই করে আমার গেঞ্জির ভিতরে রাখি দিছি। তো রাত্রে একটা ছেলে আসছে আমার কাছে, ও কেমনে মানে টের পাইছে যে আমার গেঞ্জির ভিতরে 500 টাকা আছে, তো আমি 500 টাকা ওরা চাইতেছে, কত ভিতরে গেঞ্জির টাকা আছে, টাকাটা দিয়ে আমাদেরকে, না তোর মারবো। পরে আমি দিনে আমাকে অনেক মারে ডারি, পরে টাকাগুলো নিয়ে যায়, মানে মনে আসা বাইরে হলে টাকা তো লাগবে, সেদিন রাখি দিয়েছিলাম। পরে আশেপাশের লোকজন করতে ভাই কিচ্ছু করার না এখানে, আমি অনেকের বলতাম ভাই এরকম কেন এখানে,
ভাই কিছু করার না, এখানে 2-4 দিনের জন্য আসলে ভাই এদের অত্যাচার থাকা যায় না। বাইরে কি এখানে আর বেশি, 4-5 দিন পরে বাইরেও ঢুকে যায়। আপনার ভাইকেও? হ্যাঁ, বাইরে আসে। আপনার ভাই তো কোনো অপরাধ নেই। বাইরের অপরাধ নেই, বাইরে শুধু ধরা দিচ্ছে। ওই ভাই ওনাদের সাথে টাকা দিতে আসছে, যে ছাড়াছাড়ি করতে আসছে, সেই জন্য ওনারা বাইরে ধরা দিছে। তো এখন আমার বাইরের কোনো দোষ নেই, বাইরে ধরা দিছে। 4 দিন পর দেখি যে 4 দিন না 5 দিন পর দেখি যে আমার ভাই ভিতরে। কি ভাই আপনি এখানে? ওরা তো আমাকে ধরা দিছে। তো ভাই আসলে অনেক কষ্ট পাইছে আমার জন্য, তোর জন্য লাস্ট পর্যন্ত জেলও খাটতে হলো। পরে আমার ভাই আমাকে কি করবো, ভাইয়ের সামনে বড় ভাই, সবার বড়, উনি আমাদের জন্য অনেক কষ্ট করছে। তো যাক, উনি আমার জন্য জেল খাটতেছে। তো উনিও কিছু খাইতে পারে না, ভিতরে থাকি 2 জন। এভাবে থাকার পরে প্রায় 10-12 দিন। একদিক থেকে তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে অনেক প্রভাবশালী, তো ওনারা এদের সাথে কথাবার্তা বলে, যোগাযোগ করে ওদের সাথে কথাবার্তার মাধ্যমে ওরা 1 লাখ টাকায় মেনে নেয় যে তালাক হয়ে যাবে, ওরা আমাদেরকে ছেড়ে দিবে। মিনিতা? হ্যাঁ। তো ভাই আসলে জেলখানার ভিতরে যা দেখলাম, খুব অত্যাচার মানুষের সাথে। তো কি চাই, আবার কোর্টের মধ্যে আমি মিনিটার বলছি, দেখো আমি কোনোদিন তোমার সাথে আলাদা কোথাও যাবো না, তুমি যেভাবে আমাকে বাইর করে নিয়ে যাও, যত কিছু আমি তোমার সাথে থাকবো। তো এটা শুনে নাই, ও বলে এখন মজা বুঝেন, ও এগুলো বলে চলে গেল। যাক, তো 10 দিন পরে জামিন হলো। জামিন হওয়ার পরে বাইরে আমি গেলাম, আমাদেরকে কোর্টে নিয়ে গেল, মানে ওই কাজী অফিসে নিয়ে গেল। নিয়ে ওইখানে সাইনটা নিল। আমি কিসের সাইন, এটা কয় তুমি মিনিটার তালাক দিয়ে দিছো। ওরা 90,000 টাকা নিছে। তো এই টাকাটাও আমার একজন বড় ভাই দিছে, এই টাকা আমি এখন শোধ করতে পারিনি। টাকার পরিবর্তে আমার প্রায় 3 ঘন্টা জায়গা এখান থেকে বেরোই আমি তালাকনামা দিয়ে সোজা চলে যাই। আচ্ছা। বাড়িতে যাই। বাড়ি যাওয়ার পরে ও আমার কাছে ফোন করে মিনিতা, তো কয় এবার মজা পাইছেন 2 বিয়ে করার সাথে? আমি বলি এটা তো আমি তো তোমাকে চাইছিলাম, তোমাকে নিয়ে সংসার করতে, তুমি তো দিলে না, তুমি নিজেই চলে গেছো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। অনেক কথাবার্তা বললো। যাক, তো আর কি করা, বাড়িতে গেলাম, বাড়িতে অনেক কথাবার্তা শুনলাম, বাবা মায়ের অনেক কথাবার্তা শুনছি। অনেকেই অনেক রাগারাগি করছে, তোর জন্য তোর বড় ভাই জেল কাটছে, তোর আরও 2-3 জন গেল। আবার ওনারা কেস করছে যে আমার আব্বার নামও করছে, মানে আমার আব্বা এমন একটা অবস্থা, মানে চোখে দেখতো না, ওনারও হাজিরা দিতে আইতে হয়েছে এই অবস্থায়। অনেকবার আছে উনি, এই পর্যন্ত মারা যাওয়ার আগে প্রায় 10-12 বার হাজিরা দিছে বাড়ি থেকে, এই অন্ধ অবস্থায়, চোখে দেখতো না। তো এভাবে গেলাম টাকা বাড়িতে অনেক কথাবার্তা শুনে এরপর আবার সিটাং চলে গেলাম। এদিক দিয়ে আমি দ্বিতীয় বউর সাথে দেখা করি না, শুনছি একটা মেয়ে হয়েছে। তা আমি বলি যে এটা তো আমার মেয়ে না, এটা আমি 2-3 দিন ছিলাম ওর সাথে, এখানে তো মেয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা আপনি মানে আপনার ওয়াইফ সালমাকে নিয়ে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, মিনিতার সঙ্গে 1 লাখ টাকা ডিভোর্স হয়ে গেছে। যাক, তো গেলাম। এখন ওনারা বলতেছে ওকে আমি বাড়িতে আনতাম, আমার কাছে রাখতাম। আমার আব্বা বলতেছে আমার আব্বা অসুস্থ, এখন একটা মেয়ে হয়ে গেছে, এখন কি করবো? আমি বললাম বাবা আমার পক্ষে কিছু করা সম্ভব না, ওকে আমার পছন্দ না, এটা আপনারা কি করবেন করেন। তো এখন ওরা বলতেছে মেয়ে একটা হয়েছে, এখন আমরা কি করব? এখন তোমাকে সংসারে করতে হবে, কিছু করার নেই, ওরা নিয়ে তোমার থাকতে হবে। তো আমি যাক, এখন সবাই বলে আমার তখন আমি যখন বিয়ে করছি আমার আম্মা ছিল না, আমার আম্মা ছিল খুলনাতে। আচ্ছা। তো আমার আম্মা তখন বাড়িতে, আমার আম্মা বলতেছে বাবা যা হয়েছে, ঢাকায় একটা সমস্যা হয়েছে, এখন এখানেও একটা সমস্যা, তুমি ওকে নিয়ে আসো। যাক, তো সবার কথাবার্তা শুনে ওরা আমি বাড়িতে রাখলাম, রাখি আমি চিটাগাং চলে যাই। চিটাগাং যাই, আমি আবার ওইখানে চাকরি করতেছি। চাকরি করা অবস্থায় একটা মেয়ের সাথে সম্পর্ক করি, আবার একটা মেয়ের সাথে সম্পর্ক করি। তো ও আমার পছন্দ করে, আমি ওর পছন্দ করি, ওর থেকে আমি টাকা নিয়ে খাই, চাইলে টাকা দেয়, যেটা চাই আমি ও আমাকে ওইটা দিবে, টাকা দিবে, টাকা যা চাইবো সব দিবে। তো আমি অ্যাবসেন্ট করলে আমার বাসায় চলে আসবে, সারাদিন আমার সাথে থাকবে, বিকেলে যাবে, সকালে আসবে বিকেলে যাবে, সারাদিন আমার সাথে থাকবে বেসালা বাসায়, একা আমরা 2 জন এখানে থাকতাম একা। তো এরকম করতে করতে অনেক দিন, প্রায় 3-4 মাস হয়ে গেছে। এর ভিতরে আরেকটা মেয়ের সাথে প্রেম করে, ওর সাথেও চলে, আরেকটা মেয়ের সাথে প্রেম করে। তো ওর সাথে প্রেম করে, ও খুব সুন্দর একটা মেয়ে, আমার আশাতে আমি বিয়ে করে ওইখানে থাকি যাবো, আর বাড়িতে আসবো না তেমন একটা, যেহেতু বাড়িতে ও তো পছন্দই না। তো আমি একটা চিন্তা করি, ওইখানে প্রেম করতেছি যাতে ভালো একটা মেয়ে বিয়ে করতে পারি, ওর নিয়ে সংসার করতে পারি। তো এরপরে ও আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করি, ও খুব ভালো একটা মেয়ে। যাক, পরে ও বলতেছে আমাকে বিয়ে করতে হবে, মানে প্রেম করার 2-3 মাসের মধ্যেই বলছে আমাকে বিয়ে করতে হবে। আমি কি বলো, মাত্র 1 মাস 1.5 মাস হয়েছে তোমার সাথে পরিচয় আমার, এখন আমি তোমাকে কীভাবে বিয়ে করবো? ও বলতেছে না আমাকে বিয়ে করতে হবে। তাহলে আচ্ছা ঠিক আছে, আমার আব্বা আম্মা আছে, আব্বা আম্মার সাথে আপনি কথা বলেন। যাক, গেলাম, একদিন দাওয়াত করলো, গেলাম, যাওয়ার পর এমন ভালোবাসা, মানে একসাথে 1 প্লেটে ভাত খাইছি। ও আমার খাওয়া দিচ্ছে ওর মার সামনে, ওর মাও কিছু বলে নাই, ও আমাকে নিজে খাওয়া দিচ্ছে।
ওকে। পরে যা থাকি, ওর বাবা মার বললাম, মায়ের বললাম যে আম্মা ম্যাডাম আমি তো ওকে পছন্দ করি, এখন আমি ওকে বিয়ে করতেছি, আপনি কি বলেন? পরে ও আবার আমারও আগে বলে রাখছে সব কিছু। পরে আম্মা বলতেছে বাবা আমরা এখন তো দিতে চাচ্ছি না, আমরা 1 বছর পরে বিয়ে দেবো তোমার সাথে, ঠিক আছে তোমারও ভালো লাগছে? হ্যাঁ ঠিক আছে তো ভালো, আরও 1 বছর পর আমি কিছু টাকাটা জমাতে পারবো, এমনি হাতে টাকা পয়সা নেই। ওরা বললাম দেখো তো তোমার আব্বু আম্মু যেহেতু বলছে 1 বছর পরে 1 বছর অপেক্ষা করো, বলছে না আমি এত 1 বছর অপেক্ষা করতে পারবো না, আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো, করবেন কিনা বলেন? কই না আমি করবো না, 1 সপ্তাহ আমি 1 বছর আগে করতে পারবো না, তারপর দেখি ঠিক দেখি কি করা যায়। তখন ও আর কিছু বলে না, ও চলতেছে। পরে তখন ও 1 সপ্তাহের ভিতরে আবার বিয়ে করে ফেলছে, ও বাড়ি থেকে চলে গেছে পলাই। কোথায় গেল? ওরা আম্মা আবার আমার কাছে চলে আসছে, বাবা আমার মেয়ে কোথায় চলে গেছে, ওর সাথে যোগাযোগ নাই আজকে 3-4 দিন ধরে। তাই বললাম দেখেন আমার লগে তো যোগাযোগ নাই, ও তো অফিসে আসে না, ও কই আমি তো জানি না। পরে কয়েকদিন পরে তো শুনতে পারলাম ও অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলছে। আচ্ছা। হ্যাঁ, তো ও বিয়ে করছে, আমার লগে আর ওর সাথে যোগাযোগ নাই, বাদ দিয়ে দিই। তো এখন আমি আরেকটা মেয়ের সাথে এর আগে যার সাথে প্রেম করছি, ওর লগে আবার রেগুলার আমি বাসায় আসে, আমার সাথে থাকে, এভাবে চলতেছে। কে এটা? ওইটা ওইখানে আগে বিয়ে, মানে ওর আগে প্রেম করছিলাম আর কি, অফিসেই। মেয়েটার নাম কি? ওর নাম হচ্ছে হালিমা। হালিমার সঙ্গে মানে আপনার লাইফে যেটা হচ্ছে, আমি যেটা মানে অনেকগুলো নাম তো মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আপনার ফুফাতো বোন তার নাম ছিল হচ্ছে মুন্নি। মুন্নির পরে হচ্ছে আপনি প্রেম করা অবস্থায় মিনিতাকে বিয়ে করলেন, মিনিতার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় আপনি করলেন সালমাকে, সালমার পরে একটা মেয়ের সঙ্গে আপনি প্রেম করলেন সপ্তাহখানেক, মেয়েটার নাম কি ছিল? এর নামে হালিমা, এর সাথে চলতেছে চলা অবস্থায়। না না, আপনি এক সপ্তাহ পরে যে মেয়েটা ভেগে বিয়ে করলো ওর নাম কি ছিল? ওর নাম ছিল কি জানি একটা নাম ছিল, নামও ভুলে গেছেন। এরপর এটা থাকা অবস্থায় আপনি হালিমার সঙ্গে আবার নতুন করে একটা সম্পর্ক জড়ালেন। এদিকে আপনার সেকেন্ড ওয়াইফ চেয়েছিল, সেখানে একটা বাচ্চাও হয়েছে, সেটা নিয়েও কোনো সমাধানে আসা যায় না। আর ফার্স্ট ওয়াইফের জন্য আপনি জেলও খেটে এসেছেন। বুঝেন অবস্থা, মানে হিন্দি সিরিয়াল নাকি বেশি ক্লাইম্যাক্স। আমি তো মনে করি যে মানুষের জীবনে যত ক্লাইম্যাক্স এগুলো কোনো সিরিয়াল নাটকে কোনো কিছুতেই ঢোকে না। যাই হোক, বলেন তারপর। তো এখানে আবার আমি মাঝে মাঝে ঢাকা আসি, এখানে হাজিরা দিতে হয়, মাসে 2-3 মাস পর পরে হাজিরা দিতে হয়, এখানে থাকে। হাজিরা না দিলেই তো আবার কট। হ্যাঁ, তো এরপরে যাক টাকা দেওয়ার পরে কেস তোলে নাই তারা? না, ওরা তুলবে বলে মানে আর তোলে নাই, ওরা যোগাযোগ ওরা যায় না, ওদের নামে আবার ওয়ারেন্ট হয়ে গেছে, ওরা দেখা দেয় না। আচ্ছা, এখন ওরা বলতেছে টাকা পয়সা আমরা খরচ করি, তাহলে ওদেরকে বাইর করবে, করি এটা একটা সমাধান। আমি টাকার দরকার নেই, আমাদের এমনি টাকা পয়সা খরচ, এমনি আমার হাতে টাকা পয়সা নাই। যাক, তো ওর সাথে আমি থাকি প্রায় 7-8 মাসের মতো প্রেম করার পর ও এই 7-8 মাসের মধ্যে না হলে ও আমার বাসায় 10 দিনের মতো বেশি আসছে। মানে আমি যদি অ্যাবসেন্ট করে বলি যে দেখো আমি আজকে যাবো না অফিসে, অতটা আমি যাবো না, তোর বাসায় চলে আসতেছি, তো আসে সারাদিন থাকি একসাথে, আবার বাসায় লোক আসার আগেই ফাটা দিই। তো বাসাটা ছিল ফ্যামিলি বাসার মধ্যে, সেই জন্য কেউ মাইন্ড করতো না, কারণ বেসালার কেউ মাইন্ড করতো না, চলে আসতো, সকালে আসতো বিকেলে চলে যেত। তো এইভাবে থাকে। একদিন আমি চিন্তা করলাম না, ও তো মেয়েটা এত সুবিধা না, কারণ যেহেতু আমার কাছে এইভাবে আসতেছে হয়তো ওর কোনো সমস্যা আছে, আমি ওর থেকে কাড়ি পড়তে হবে। তুমি চিন্তা করে ওর বললাম যে দেখো আমি তো বাড়িতে আমার বাবা মা বিয়ে ঠিক করছে আমার জন্য, আমার আজকে বিয়ে করতে যেতে হবে, একদিন বৃহস্পতিবার বলতেছি আমি। ওকে হালিমা? হ্যাঁ, বললাম আমার তো বিয়ে ঠিক করছে, বাড়ি যেতে হবে। তো কয় বিয়ে ঠিক করছে, আমি কি দোষ করলাম, আপনি আমাকে বিয়ে করবেন না? আপনি তো বলছেন আমাকে বিয়ে করবেন বলে আজকে আমরা এতদিন একসাথে ছিলাম, এত কিছু হয়েছে আমাদের মধ্যে, আপনি কি বলতেছেন? আমাকে দেখো কিছু করার নাই, আমার বাবা মা চাইছে। পরে কয়েকদিন পর গেলাম, যাই শুনি ও আরেক জায়গায় চলে গেছে, আর একটা ছেলেকে বিয়ে করে ফেলছে হালিমা। হ্যাঁ, ওর সাথে শেষ, আমার আল্লাহ যোগাযোগ নেই। যাক, পর আমি অফিসটা শেষ করি, আর একটা অফিসে যাই, যার ওইখানে আরেকটা মেয়ের সাথে আমি চাকরি করা অবস্থায় প্রেম করি, ওর সাথে কথাবার্তা হয়, সম্পর্ক হয়। আমি আসলে চাচ্ছি মূলত যদি অন্য একটা ভালো মেয়ে বিয়ে করতে পারি, হয়তো ওকে নিয়ে আমি থেকে যাবো, আর অন্য কিছু করবো না, আর কোনো ভুল বা কোনো কিছু এরকম প্রেম টেম এগুলো আমি করবো না। আর আমার মূলত লক্ষণ এটাই। তো বাড়িতে আর তেমন একটা আসি না, দেখা গেছে ঈদের সময় 1 দিনের লাই 2 দিনের লাই আসি, চলে যাই, 6 মাস পর 1 দিন আসি। এর ফাঁকে আমার বাবা মারা যায় হঠাৎ করে, বাবাও চলে যায়, চাকরিটা চেঞ্জ করে ফেলি। ওইখানে যাওয়ার পর ওইখানে আবার একটা ছেলে মেয়ের সাথে সম্পর্ক করি, সম্পর্ক অবস্থায়। মেয়েটার নাম কি ছিল? ওর নাম ছিল শাহিদা, নাকি শাহিদা ছিল মনে হয়, আসলে অনেক মেয়ের সাথে তো আমার আসলে নামগুলো মনে নেই, বুঝছেন? তো শাহিদা না কি ছিল জানি। তো ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, চলা অবস্থায় ওরে বললাম যে দেখো অনেক দিনে তো সম্পর্ক হলো, আমরা তো অনেকদিন কথাবার্তা বলি, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবেন, কোথায় নেবেন বলেন? আমি চলো কক্সবাজার ঘুরে আসি। গেলাম কক্সবাজারে, তাই ওইখানে প্রায় আমরা বৃহস্পতিবার রাত্রে গেছি, বৃহস্পতিবার রাত্রে ছিলাম, শুক্রবার রাত্রে ছিলাম, শনিবার আসছি, 2 দিন ছিলাম ওখানে। তাইকে এরপর আসলাম, আসার পরে এভাবে চলতেছে, তো কথাবার্তা বলি চলি। পরে আবার ওইখানেও চাকরিটা ছেড়ে দিই আমি, ওইখানে চাকরিটা ছেড়ে
ফিরিপুটে লাগে অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় যাইও চাকরি আবার ওইখানে নিই, কিন্তু বাড়িতেও তেমন একটা আসা যাওয়া হয় না। তো ওইখানে যাওয়ার পরে আমি একটা চাকরি নিই, চাকরি নিয়ে ওইখানে চাকরি করতেছি, চলতেছে মোটামুটি। ওইখানে আরেকটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। এদিক দিয়ে আবার মাঝখানে আমি একটু পিছিয়ে গেছি, আবার মিনিটের সাথে আমার সাথে হঠাৎ যোগাযোগ হয়, মিনি প্রথম ওয়াইফটার সাথে। ও আবার বলতেছে, এরকম এরকম দেখেন আমি তো একটা বিয়ে করে ফেলছি, আবার একটা বিয়ে করছি, এখন ওর সাথে আমার সাথে যোগাযোগ নাই, আপনি আমাকে নিয়ে যান, যদি আপনি চান আমি আবার আপনার সাথে সংসার করবো। আমি বল দেখো এটা কীভাবে সম্ভব, ও আবার প্রেগনেন্ট অবস্থায় ওর বাবু হবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে দেখো বাবু হোক, এরপর দেখি কী করা যায়। তো কথাবার্তা বলি মাঝে মাঝে। তো বাবু হয় এক সময়, বাবু হওয়ার পরে আমি প্রায় একদিন দেখতে আসি, প্রায় 3-4 মাস পরে একদিন দেখতে আসি ঢাকাতে। আসার পরে যাক ওর সাথে এমনি কথাবার্তা বলি। তো আসার পরে ও আমার বলতেছে, দেখেন যা হয়েছে হয়েছে, সব কিছু বাদ, এখন আপনি আমাকে আবার নিয়ে আমরা আবার বিয়ে করে ফেলবো। ওর আম্মা বলতেছে না এটা কীভাবে সম্ভব, ওর একটা বাচ্চা হয়েছে, আপনারা আরেক জায়গায় বিয়ে দিচ্ছেন, আপনি চাইলে আমার সাথে তখন কথা বলতে পারতেন, এখন আমি কীভাবে ওকে নিয়ে সংসার করবো, আরেকজন একটা ছেলে আমি কীভাবে করবো। দেখ তো এক পর্যায়ে ওখানে থাকি, একদিন এক রাত থাকি, থাকার পর ওর সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়, হওয়ার পরে থাকার পর পরের দিন আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে আমি দেখি কী করা যায়, চিন্তা ভাবনা করে দেখি কী করতে পারি। তো এগুলো ওর সাথে আমার সাথে কথাবার্তা হইতো প্রথম ওয়াইফের সাথে। তো কথা চলে, আর মাঝে মাঝে ওর সাথে দেখা করি, ওর সাথে থাকি, এভাবে চলে। তো ও বিয়ে করতে বলে, আমি দেখো আমি তো চিন্তা ভাবনা করি, আরও এমনি অনেক খরচ হয়েছে আমার, আমি চলতে পারতেছি না, চাকরি বাকরি করি কিছুদিন, দেখি টাকা পয়সা কিছু জমাই, দেখি কী করা যায়। তো ওরে নিয়ে আমি কদিন পর পরে কক্সবাজার যাই, ঢাকাতে এসে আবাসিকে থাকি, বাড়িতে আবার কম যাই, কারণ বাড়িতে গেলে ওর আব্বা মাইন্ড করতো যে ওর সাথে তো যোগাযোগ নাই, আমি কীভাবে ও আসবে এখানে, কেন আসবে, কী জন্য আসবে, ওর বাবা রাগ করতো। তো ওর লগে আসলে আমি ঢাকাতে চলে আসতাম, সাদাবাদে আবাসিকে থাকতাম, থাকি একদিন থাকতাম, আবার চলে যেতাম, এরকম প্রায় আসতাম, 2-1 মাস পর পরে আসতাম। ও সময় দিত, এভাবে চলে। পর ওইখানে আবার আমি চাকরি করছি, ওইখানে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। তো ওর সাথে সম্পর্ক হয় তখন 2011 শেষের দিকে হবে, তখন ওর লগের সম্পর্ক চলতেছে, থাকতে চলতেছে, এই অবস্থায় প্রায় 1-1.5 বছর চলে যায়। ওর বাবা আমার জন্য কথা বলতে পারতো না, ও টয়লেটের মধ্যে যে আমার সাথে কথা বলতো। ওর নাম ছিল কারিনা। আবার এভাবে ভাই আমি আবার ওইখানে আবার আবাসিক হোটেলে যেতাম, আমার একটা ফাঁসে একটা বন্ধুর সাথে আমি আবাসিক হোটেলে যাই টাকা দিয়ে, মানে যেগুলো করে আর কি। তো ওইখানে যাই আমি, আর ওইখানে একদিন যাই, আমার নেশা হয়ে গেছে। এখন আমি কেন গেলেন আপনি? এটা মানে একদিন আমার একটা বন্ধু বলতেছে চল আমরা এক জায়গায় যাবো। কোথায়? এখানে টাকা দিয়ে মেয়ে পাওয়া যায়। মেয়ে পাওয়া যায়, এটা কিরকম কথা আমি বুঝলাম না। গেলেই বুঝবি সব। তো গেলাম, যাওয়ার পরে একবার যাবে 500 টাকা। তো গেলাম, যাই একদিন যাই আমি, মানে একটা নেশা হয়ে গেল। এখন রেগুলার যাই, দেখা গেছে মাসে বেতন পাইলে 3-4 বার যাওয়া হয়। 3-4 হাজার টাকার মতো খরচ। স্ত্রী ছিল না আপনার সঙ্গে? ছিল, ওই যে বাড়িতে দ্বিতীয় স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী বাড়িতে ছিল, আমি যাইতাম না, ও তো পছন্দই না। ওর দিকে আমি কখনো মুখের দিকে কখনো তাকাই নেবে এমন অবস্থা। 6-7 মাস পরে 8 মাস পরে একদিন এমনি মাঝে মাঝে 2,000-3,000 টাকা পাঠাইতাম, ওইভাবে চলতো, ওর বাড়ির থেকে আনি চলতো। বাড়িতে আবার পয়সা আছে, ওদের আর্থিক অবস্থা ভালো। তো আমি এখন ওইখানে রেগুলার যাই, প্রত্যেক মাসে মাসে ওইখানে চিনে গেছি, তো যাইতেই হয়। তো এক পর্যায়ে যাইতে থাকি, যাওয়া আসা চলে। এবার এদিকে ঢাকায় আসি, ওর লগে যোগাযোগ করি, ঢাকায় আসি আবাসিকে উঠি, মানে টাকা রাখতে পারি না। তখন প্রায় বেতন পাই আমি 12,000-13,000 টাকা পর্যন্ত। ওই টাকায় মানে খরচ দিয়ে সবগুলো আমি এফিসিয়ে ঘুরে ফেলি, খরচ করে ফেলি। ঢাকায় আসি, ওইখানে আবাসিক হোটেলে যাই আসি, এভাবে চলে। তো এ ফাঁকে ওই চাকরিটা আবার শেষ করি, অন্য একটা ফ্যাক্টরিতে, ওইখানে বেতনটা বেশি ধরে আমার, প্রায় ওইখানে 14-15,000 টাকার মতো বেতন পাই। তো ওইখানে ও আবার ওইখানে চলে যায়, চালিয়ে যায়। আর পরে তো চলে যাওয়ার পর তো আমি কী করবো, ওইখানে ও আমার সাথে চলে গেছে, আমরা আবার চলতেছে, কথাবার্তা বলি, ওর মায়ের সাথে দেখা করি। ওর মা বলে ঠিক আছে বাবা আমি বিয়ে দিব তোমার কাছে, একটু সময় দিতে হবে। তো আমার বলতেছে ঠিক আছে আমি অপেক্ষা করবো, অসুবিধা নেই, আপনার কতদিন সময় দিবেন। এইভাবে অনেকদিন পার হয়ে যায়। আর আমি তো এই দিকটা ঢাকায় ওর সাথে থাকি, এরপরে আবার ওই আরেকটা মেয়ের সাথে প্রেম করছি আশা, ওর সাথেও করি, মানে যেখানে সুযোগ পাই, যার সাথে সুযোগ হয় তাকে নিয়ে এখানে চলে যাই, ওইখানে চলে যাই, কক্সবাজার চলে যাই, হোটেলে চলে যাই, যেখানে পারি। তো এভাবে করতে থাকি। পরে ওরে একদিন আমি বললাম দেখো যেহেতু এভাবে আমরা একা থাকতেছি, তো আমরা একটা বিয়ে করে ফেলি। আশারা বলতেছে, কারিনারা বলতেছে। এই 2-3 বছর কি আপনার ওয়াইফের সঙ্গে কোনো যোগাযোগ নাই? আছে, বাচ্চা মাঝে মাঝে যাই, কথাবার্তা বলি, এরকম আর কি। মাঝে মাঝে যাই, ঠিক দিয়ে আমি ঢাকায়ও যাই, মিনিতের সাথে দেখা করি। মিনিতের সাথে দেখা করি? ওর সাথে দেখা চলতেছে, ওরা নিয়ে হোটেলে থাকি, আবাসিকে আসি থাকি, ও সময় দিচ্ছে আমাকে। আচ্ছা, তারপর তো যাই, ওকে বলে দেখো আমরা বিয়ে করে ফেলি। তো বলতেছে, কারিনাকে বলেন? হ্যাঁ। তো বলতেছে ঠিক আছে আমরা করবো। কিভাবে করবেন? তো আমি চিন্তা করলাম কিভাবে বিয়ে করা যায়। পরে আমার বন্ধু একটা ধরলাম, তো এরকম আমি তো বিয়ে করবো, তাহলে আমার কাছে একটা কাজী আছে পরিচিত। তো কাজী আছে বলতে একদিন আমরা একটা জায়গায় গেছিলাম, তো আমার একটা বন্ধুর সাথে গেছিলাম ওইখানে একটা বিয়ে খেতে। তো একটা কাজীর সাথে পরিচয় হয়, মেয়েটার বয়স একদম কম, মেয়েটার বয়স বেশি, ছেলেটার বয়স একদম কম। তো বললাম ভাই এটা কীভাবে সম্ভব, আপনি
এই ছেলেটার বয়স 13 থেকে 14 বছর হবে, আপনি বিয়েটা কীভাবে দিচ্ছেন? আর মেয়েটার বয়স না হলেও 20 থেকে 22 হবে। তো ভাই কিছু করার নাই, এরা বিয়ে করবে, আমি কী করবো, আমার তো টাকার দরকার। তো ওইখানে কাজীটার সাথে আমার পরিচয় হয়। তো আমি বলবো, আমার বন্ধু বলতেছে ওই কাজী যদি আছে ওইখানে বিয়ে করে ফেল। তো আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে বাইরে আমি তো বিয়ে করবো, আমার একটা মেয়ের সাথে প্রেম করি, তো তার চলে আসেন আমার পাশাপাশি বিয়ে করবেন। তো আমি ওর বলে দিলাম আর একটা কাজে এসে পরিচিত, আমি বিয়ে করবো চলো। পর ওরা নিয়ে ওখানে বিয়ে করে ফেলি। তো বিয়ে করতে যাই, এখানে কেউ যায় না, আমি আর ও যাই। আর আমাদের একটা ছবি নিয়ে যাই, ওরও একটা ছবি নেয়। তো হুজুরও ওইখানে বিয়ে পড়ায় দেয়, বিয়ে পড়ায় আমরা চলে আসি, ও ওর হালে চলে যায়, আমি ওর আমার হালে চলে আসি। তো চাকরি করতে থাকি এভাবে। তো এবার যাচ্ছে, অনেকদিন যাওয়ার পর বললাম দেখো বিয়ে তো করলাম, এখনো তোমার সাথে আমার দেখা হয় নাই, কিছু হয় নাই। এমনি মোবাইলে অনেক কথাবার্তায় বলি, তো আমরা একদিন দেখা করি না, আমরা কোথাতে ঘুরে আসি। দেখেন মা বাবা তো শুনলে অবস্থা খারাপ করবে, আমি মেরেই ফেলবে, পারবো না। তো বলতেছে তাহলে চলেন, আচ্ছা আমি দেখি কি করা, আজকে সারাদিন আমি সময় দিব। কোথায়? তো এখন আমি তো চিন্তা করলাম এখানে কোথায় থাকবো, আমি হোটেলে উঠতে পারবো না, পারি না পারি। তো ওরে অনেক কষ্টে আমি বললাম দেখো তুমি যদি এখন আমার সাথে না যাও, আমি ডাইরেক্ট রাস্তার মাঝখানে পড়ে যাবো, বাসের নিচে পড়ে যাবো, তাহলে কি হবে তুমি তো বুঝোই। তাহলে ঠিক আছে। তো অনেক কথাবার্তা বলে ওরে নিয়ে আমি একটা আবাসিক ওঠার চেষ্টা করি, উঠতে পারি না। পরে ওরে নিয়ে আমি কক্সবাজার চলে যাই। কক্সবাজার যাই, ওইখানে এক রাত থাকি। ওর মোবাইলটা বন্ধ করে, একদম ওর মোবাইল বন্ধ। এদিক তো ওর মা বাবা তো ওরা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। তো ওইখানে পরের দিন মনে করেন আজকে গেছি, কালকে দুপুরে ফোন করছি, খোলার লগে লগে খালি ফোন আর ফোন, ফোন আর ফোন। তো ফোন আর ফোন, এখন ওর চাচা ফোন করতেছে, ওর মা বাবা ফোন করতেছে, ওর মা ফোন করতেছে। তো ওর চাচা বলতেছে ভাই যেভাবে হোক আপনি ওকে এখনই নিয়ে আসেন, আমাকে দেখেন ভাই আমি তো ওকে বিয়ে করছি, আমি ওর বাড়িতে নিয়ে আসছি, কিন্তু আমরা কক্সবাজারে। ওকে। তো ওরে পরে অনেক কিছু বলার পরে দেখেন ভাই আপনি আসেন। ওর চাচা বলতেছে চাচা আপনি আসেন, আপনার বাবা বলছি, আপনার ধর্মের বাবা বলছি, আপনি আসেন, আসলে আমি আপনাদের বিয়েটা যেভাবে হোক দিব, আমি থাকতে আপনাদের বিয়েটা দিব। তো আবার ও বলছে ওর চাচা অনেক ভালো, ওর চাচা ওরা অনেক সচেতন করে। তো আমি কাছে ঠিক আছে যেহেতু বলতেছে তাহলে চলে যাই আমরা। যাক পরের দিন বিকেলবেলা বাসে উঠলাম, রাত তখন বিকেলবেলা কোনো বাস নাই, বাস আছে রাত্রে 8টা থেকে 9টার মধ্যে, 8টা 9টা 10টা এর ভিতরে আছে। তো এখন টিকিট কাটছি রাত্রে 9টার লাস্ট টিকিট পাচ্ছি না, সিট পাচ্ছি রাত্রে 9টায়। তো টিয়ারে উঠছি রাত্রে 9টা, উঠার পরে আস্তে আস্তে প্রায় রাত্রে 2টা বাজে গেছে। 2টা বাজে ওর আবার আমার হাতে এই সময় টাকাও নেবে, আমি যে গেছি মানে ওর এমনি নেশা পড়ে চলে গেছি, কিন্তু আমার হাতে টাকা নেই, ওইখান থেকে আসবো এই টাকাটা আমার কাছে নেই। তো আমার কাছে 500 টাকাই ছিল, 200 টাকা করে 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসছি, আর 50 টাকা দিয়ে হালকা নাস্তা পানি করছি, এটা নিয়ে চলে আসছি। আসার পর চাচার কাছে দিয়ে দিলাম, চাচা কী করলো নিয়ে গেল রাতের 2টা বাজে নিয়ে। পরে আমার বলছে চাচা আপনি আসেন কালকে আমার সাথে দেখা করেন, ওদের আবার দোকান ছিল, পরে সকালে দোকানে গেলাম। তখন আবার বলতেছে ঠিক আছে চাচা আমি যেহেতু আপনাকে কথা দিছি আমি ওরা আপনার হাতে উঠাই দিবই। তবে ওর বাবা আবার একটু রাগি ছিল, বলছে ওর বাবার সামনে পড়েন, ওর বাবার সামনে পড়লে আবার আপনারা ক্ষতি করতে পারে, মারধর করতে পারে। কিন্তু কেন করবে, আপনি তো আছেন চাচা, আপনি থাকতে আবার উনি আমাকে মারধর কীভাবে করবে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি দেখবো আপনি আসেন না কম আসেন, দেখাশোনা কম করে। পরে যাক আমি চলে যাই ভাবে, ওর সাথে আর যোগাযোগ তেমন একটা হয় না। অনেকবারে যাই, যাওয়ার পর ওর চাচা বলে যে ঠিক আছে আমি আলাপ করবো এরকম বলতে বলতে আর ওর সাথে আমার যোগাযোগ হয় না, মানে বাড়িতে নিয়ে যায়। তো এরপর যায় আমি আবার বাড়িতে যাওয়া আসা করি, যাওয়ার সময় তো এখন এর ফাঁকে আবার আমার মারা যায়, আম্মা মারা যায়। আচ্ছা, আব্বাও মারা গেল, আম্মা মারা গেল। ওকে। তো এখন বাড়িতে ওনারা চাপ দিচ্ছে যে ওরা কি করবা, ও তুমি বাড়িতে আসো না ঠিক মতে, ও একা একা মেয়েটা নিয়ে এনে পড়ে থাকে, মেয়েটার জন্য তোমার টান নাই। টান কীভাবে থাকবে, আমার ওর প্রতি কোনো টান নাই, আর আমি ওর মেয়ের কীভাবে টান করবো। তো এভাবে সবাই বলতেছে একটা কিছু করতে হবে, এভাবে তো থাকা যায় না। তো আমি ঠিক আছে গ্রামের চেয়ারম্যান মেম্বার ডাকলো, টাকার পর ওনারা বলতেছে আমাকে বিদেশ পাঠা দিবে, কিছু টাকা দিই। আমি না আমি বিদেশ যাবো না, আমার সংসারে হচ্ছে না, আমি কীভাবে বিদেশ যাবো, বিদেশ যাই কী করবো, টাকা দিয়ে তো কিছু হয় না। পরে এক পর্যায়ে তাহলে তুমি কি ওরা রাখবো না, আমি না আমিও রাখবো না, ওরা আপনারা কীভাবে নেবেন নিয়ে যান। সালমার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। পরে ওনারা প্রায় 3 লাখ টাকার মতো বলে দিতে হবে, তাহলে ওরা নিয়ে যাবে। আমার হাতে কোনো টাকা নেই, আমি চিন্তা করলাম কি করব। পরে যাক অনেক খুব বলার পরে 2 লাখ টাকার মতো, মানে যারে বলি সে আরও কিছু খাইবে, এরপরে এটা সমাধা করবে। যাক আমি 2 লাখ টাকার মতো ব্যবস্থা করে ওকে দিয়ে দিই, ওনারা মেয়ে সয় নিয়ে যায়, মানে মেয়েটা দিবে না, ওরা মেয়ে সয় নিয়ে যাবে। 2 লাখ টাকা দিয়ে দিই, যাক ওইটা কাটছিট হয়ে গেল। তো এখন আমি তো চাকরি করতেছি আবার, যাক এদিকটা প্রথম ওয়াইফের সাথে যোগাযোগ আছে, এখনও ওর সাথে আমি দেখা করি, আসি আবাসিকে থাকি,
ওদের বাড়িতে যাই থাকি, বাসায় যাই থাকি, মাঝে মাঝে থাকি, কিন্তু ও আমাকে বিয়ের চাপ দিচ্ছে। আবার তা আমি কই না, এখন তোমার ছেলে বড় হয়ে যাচ্ছে, আমি কিভাবে বিয়ে করবো তোমাকে। মানে ওর সেকেন্ড যে বিয়ে হয়েছে সেখানকার ছেলে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানেও ডিভোর্স হলো কেন ওর? ও ছেলেটা ভালো না, ও গাঁজা খায়, মদ খায়, আচ্ছা, তো ওরে মারধর করে, হুম ওইগুলো সহ্য করতে পারে না, পরে ও চলে যায় বাড়িতে। তারপর এগুলো বলছিল, তো যাক, আমি বলি না আমি করতে পারবো না। তো এরপরও আবার আমার সাথে যোগাযোগ করে না, আবার ওরে নিয়ে আসে, ওই ছেলেটা আবার ওর কাছে যায়, হুম পরে জানতে পারি আর কি। তো আমি এবার থাকি, তো এখন আমি বিয়ে করবো, এখন তো আমার কাছে কেউ নেই, কোনো ওয়াইফে নাই, তো কারিনাও চলে গেল, কোনো যোগাযোগ নাই, এখন আমি বিয়ে করবো। তো গ্রামে একটা মেয়ে দেখি, আমার মানে আত্মীয়ের মাধ্যমে একটা মেয়ে দেখি, হুম। মেয়েটা পছন্দ হয়, পরে বিয়ে করি। তো বিয়ে করতে গেছি আর অনেক কিছু, আমার গ্রামের লোকজনে অনেক কথাবার্তা বলতে যে ছেলে ভালো না, ছেলে যেখানে যায় এখানে বিয়ে করে, হুম এরকম মানে আসলে তো আমি এরকমই। হুম হুম বলে না আমি তো এরকম না, আসলে আমি তো ইচ্ছা করে এগুলো করি নাই। যাক, এক পর্যায়ে ওনারা দিতে রাজি হয়, তো বিয়েটা করি, করার পরে প্রায় 1-1.5 মাস পর আমি আমার কাছে নিয়ে আসি। আচ্ছা, আমার কাছে আনার পরে মানে ওর সাথে কোনো কথাই বলতে পারবি না, ও আমি কি আমার থেকে আরো রাগ বেশি ওর। হুম 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 ওরে কিছু বললে ও রাত্রে 1-2 বাজেও করতে পারি যাবে, 12টা দিকে করতে পারি যাবে, হুম রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হয় শোয়ার সফরে, কিন্তু ও এটা সহ্য করতে না পারে, ও সোজা রুমতে বেরিয়ে যাবে, এভাবে চলে। যাক, তো কয়েকদিন পর একদিন মার্কেটে যাই আমি। তো এই বিয়েটা করার পরে কি আপনি আগেরগুলোর সাথে সম্পর্ক মেনটেন করতেছিলেন, নাকি বিয়ে করার পরে শুধু ওয়াইফকে নিয়েছিলেন? হ্যাঁ, ওকে নিয়েই আসি, হুম আর মাঝে মধ্যে আমার মিনিতে আসে, প্রথম ওয়াইফের সাথে যোগাযোগ হয়, হুম ও আমাকে আসতে বলে, তো ও আবার এই দিকটা হচ্ছে না, ও ওই ছেলেকে আবার নিয়ে আসছে ওর কাছে। হুম তো এরপর আমাকে বলছে বিয়ে করতে, আমি আমি করবো না, পরে ওই ছেলেকে নিয়ে আসে, যাক, ও ওইভাবে থাকে, আমি বিয়ে করি। তো আমি ওকে নিয়ে আমার কাছে রাখি, রাখার পর এখন ও মানে ওরা কিছু বলতে পারি না, ও আমার সাথে উল্টাপাল্টা গরম দেখায়, হুম আর যদি দেখা কথা যদি বলে যে ভাতগুলো একটু নরম করিও, এত শক্ত খাওয়া যায় না, এই তরকারিটা এভাবে ফাঁকাইও, ওইভাবে ফাঁকাইও। আমি আবার কিন্তু রান্না করতে জানি, বুঝছেন ভাইয়া, হুম যে কোনো রান্না আমি করতে জানি, তো আমার অন্য রান্নাতে আমার একটা পছন্দ হতো না, তো আমি ওরা বুঝাইতাম যে এইভাবে করো, এইভাবে করো, ওইগুলো শুনতে পারতো না, ওরা একটা বললো আর 10টা বলতো, হুম ও যদি বলে ভাত নরম করো, ও ভাতের ভাতের সব মেলা ফেলা দিত, তো এগুলো সহ্য করা যায় না। তো এক পর্যায়ে একদিন ওর মার্কেটে যাই, যাওয়ার পরে ও একটা লেহেঙ্গা দেখে, ওর জন্য ওইটাই কিনতে হবে, যেটা দেখছে এটাই কিনতে হবে। আমি বললাম দেখো, আমি কখনো লেহেঙ্গা কিনি নাই, আমি 2-1টা দোকান যাচাই করে দেখি দাম কিরকম, না ও 5,000 টাকা দাম চাইছে, 5,000 টাকা দিয়ে কিনতেই হবে। তা আপনি ওনাকে দিয়ে কেন খোলাইলেন, ওনার জিনিসটা কেন বাইর করাইলেন, দেখাইলেন ও, না আচ্ছা। কিনলে, আচ্ছা আচ্ছা মানে ওর মনটা অন্যরকম। হুম তাই আমি বলি দেখো ঠিক আছে, ওরা তো দেখানোর জন্যই বসছে, এখানে ওরা তো বিক্রি করার জন্য বসছে, ওরা দেখাইতে হবে 2-4 জনরে, হুম এখানে তো আমি নিতে হবে এমন কোনো কথা না। তো আমি এটাই কিনবো, কিনলে আমি না তাহলে আরেকটা দোকান দেখে আসি, আমরা দামটা একটু যাচাই করে আসি, এরপর না কিনে দিব। না, ও শুনলো না, ও সোজা নামি গেল মার্কেট থেকে, নামি সোজা বাসায় চলে গেলো। বাসায় যাইয়া আমি ওষুধ নিচ্ছি ওরই জন্য, ওর মাথা ব্যথার জন্য ওষুধ নিচ্ছি, ও পুরো উঠে গেছে, আগে যাইয়া ওর হাত কাটি ফেলছে, হাত কাটি রক্তে রুমের অবস্থা খারাপ। পরে আমি তাড়াতাড়ি করে যাই, দেখি হাত কাটা, দরজা খোলে না, অনেকক্ষণ পরে দরজা খুললো, খরাব দেখি হাত কাটা। পরে ফার্মেসিতে নিলাম, নেওয়ার পরে প্রায় 6-7টা সিলাই, 8টা সিলাই দিছে, 8টা সিলাই দিছে, হাতের মধ্যে 2 জায়গায় কাটছে। হুম তো আমি তো অনেক ভয় পেয়ে গেলাম, কি রে ও তো এরকম ডেঞ্জারাস, তাহলে আমি ওকে নিয়ে তো সংসার করতে পারবো, আর একটা করলে 10টা বলে। পরে আমি ওইখানে 4-5 মাস থাকার পরে ওর বাড়িতে নিয়ে আসি, মানে ওর মা বাবার বলি এরকম ভাইয়া, ওর ভাইয়ের আবার লগ ফোন করেছি, ওর ভাইয়া ওখানে থাকে, অন্য জায়গায় থাকে আর কি। তো বললাম যে ভাই এরকম ও তো এরকম করে, আমি এখন কি করবো? ওরা বলে যে আচ্ছা আমরা কথা বলবো, দেখি কী করে। তো এক পর্যায়ে মানে ওরা বললে কয়েকদিন একটু ভালো থাকে, আবার যে আমার সাথে গরম দেখায়, আমার সাথে ঠিকমতো চলাফেরা করে না, কথা বলে না। তো আমি চিন্তা করলাম কি করবো। তো এইভাবে কয়দিন পরে বসে, কয়দিন পরে ওনার বাবা মা বসে, সবাই মিলে বসি, কথাবার্তা বলে, একটু ঠিক হয়, আবার যাই। তো আমি দেখা গেছে চাকরি করে ওর বাড়িতে আর নিই না, ওদের বাড়িতে রাখি, তো আসলেও আমার সাথে ঠিকমতো সময় দেয় না আমার, এমন অবস্থা। হুম তো আমি আবার চলে যাই, জিদ করে চলে যাই, আবার আসি, এরকম চলে। তো আমি চিন্তা করলাম যাক, ওরা তো এইভাবে আর রাখতে পারবো না, আমি অন্য জায়গায় বিয়ে করে ফেলবো, করে একটা নিয়ে থাকি যাবো বিয়ে করে, কারণ এভাবে তোর সাথে আমি থাকতে পারবো না। আমি আলাদা ওইখানে চাকরি, ওইখানে একটা মেয়ে পছন্দ করি, মেয়েটা পছন্দ করে ওরা ওর লোক অনেক দিন এই অবস্থায় ওরা আবার কনসেপ্ট করে বাচ্চা হবে। তো আমি চিন্তা করলাম এফাকে আমি মানে তখন আমি কম পারলাম না, আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করি, তো এফাকে ওর বাবু হবে। তো আমি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক চলতেছে, এই অবস্থায় অনেকদিন ওর লগে অনেকদিন ধরে সম্পর্ক করি, তো ও রাজি না বিয়ে করার জন্য। তো আমি সব ওর মা বাবার বলতেছি যে আমি বিয়ে করবো, কিন্তু আমার কেউ আসতে পারবো না, আমি একাই বিয়ে করবো। তো ওর বাবা মা প্রথম রাজি ছিল না, ও রাজি না, ও বলতেছে না আমি এভাবে বিয়ে করবো না, ও বলতেছে না আমার এভাবে বিয়ে করার সম্ভব না, সবাই জানবে, অনুষ্ঠান হবে, বিয়ে এভাবে করবো, আমি তো এভাবে করবো না। অনেক কিছু করার পরে ও রাজি হয়। মানে ওই মেয়েটাকে আপনি রাজি করেন বিয়ে করার জন্য? হ্যাঁ, এই মেয়েটাকে আপনি কি করেন, ডিভোর্স দিয়ে দেন? না, থাকা ও অবস্থায় আছে, ও এমনকি বাবু হবে, ওই মেয়েটার বাবু হবে, মানে 2-1 মাস চলে। এই অবস্থায় আপনি আরেকটা বিয়ে করার কথা চিন্তা তো আমি করতেছেন? চিন্তা ভাবনা করতেছি আর কি, যে আমি বিয়ে করলে হয়তো ওরে নিয়ে, ও তো অশান্তি সহ্য হচ্ছে না, মানে ও এমন অত্যাচার করে আমার সাথে, মানে কথাবার্তা বললে কিছু একটা বললেও করতে পারি যাবে সোজা,
খাবো না আপনার ভাত, আপনার সাথে থাকবো না, চলে যাচ্ছি এখনই। হুম কীভাবে দিবেন দেন, কথা দিয়ে দেন, চলে যাচ্ছি। হুম তা আমি চিন্তা করলাম এভাবে তো আর চলা যায় না, আমি অন্য একটা বিয়ে করে এক সাইডে পড়ে থাকবো। অনেক বিচার আচার হয়েছে ওদের আত্মীয় স্বজনের সাথে, আত্ম করা যাবে না। পরে ওর সাথে আমি সম্পর্কটা করি, করার পরে ও বিয়ে করতে চাই, ও রাজি হয় না, অনেক কষ্টের পরে ওরে রাজি করায়। ও আবার এটার জন্য ও আবার চাকরি করতো। হুম তো এই চাকরি অবস্থায় ওরে শ্রীলঙ্কা যাইতে হবে, অফিস থেকে একটা নিবে। তো শ্রীলঙ্কা যায়, মাঝখানে অনেকদিন যোগাযোগ হয় না, প্রায় শ্রীলঙ্কা 8-10 দিনের মতো থাকে। শ্রীলঙ্কা থেকে আসার পরে আবার যোগাযোগ করি, কথাবার্তা বলার পরে ও অনেক কিছুর পরে রাজি করায়। রাজি করানোর পরে এক পর্যায়ে ওর বাবা মা রাজি হয়, কিন্তু ওর বাবা, ওদের বাড়িতে যাই আমি। ওদের বাড়িতে যাওয়ার পরে, ওদের বাড়ি হচ্ছে কইলাতেই, তো ওখানে যাওয়ার পরে ওর বাবা মা ওর সবাই দেখি আমাকে পছন্দ করে। পছন্দ করার পরে আমি চিন্তা করলাম এখন ওনারা আমাদের বাড়ি করতে দেখবে, মোট কথা। তো বিয়ে বাড়ি করতে না দেখলে বিয়ে দিবে না। তো চিন্তা করলাম আমি তো বাড়িতে নিতেই পারবো না, কারণ আমার যে পিছিয়ে যে অবস্থা, এই অবস্থাতে আমি বাড়ি করতে নিতে পারবো না। তো ওনারা কয়দিন কথাবার্তা বলে না। তা আমি আবার ওইখানে মিনিটের লোক আমি যোগাযোগ করি। ও আবার ফোন দেয় আমারে, প্রথম ওয়াইফ। তো ওর সাথে আবার দেখা করি, ওর নিয়ে ঘুরি, কক্সবাজার যাই, এভাবে চলে। তো হঠাৎ একদিন ও আমার ফোন দিয়ে বলতেছে, ম্যাডাম আমার আম্মা আমার সাথে কথা বলবে। তো বলে কী কথা বলবে? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। কথা বললাম, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা তো দিব তোমার কাছে, এখন তোমাদের বাড়িটা আমাদেরকে একটু দেখায় আনো নিয়ে। না আমি বাড়িতে নিতে পারবো না। তো আমি আবার ওনাকে বলি, দেখেন আমার বাবা মা নাই, আমার ফ্যামিলিতে অশান্তি। তো মিথ্যা কথা না, বাস্তবে আমার বাবা মা নাই। আচ্ছা, বাবা মা নাই, কিন্তু মানে কিছু তো মিথ্যা বলেছেন নিশ্চয়ই, আপনি আপনার অতীত বলেন নাই। হ্যাঁ, সবই মিথ্যা বলতেছি। তা আমার বাবা মা নাই, আমি বাড়িতে নিতে পারবো না, আর বাইরেও তেমন একটা দেখাশোনা করে না, আমি আমার হালে আর কি, বাইরে ভিন্ন সবাই। তো ওনারা অনেক কিছুর পরে রাজি হয় বিয়েটা দেওয়ার জন্য। দেওয়ার পরে বিয়েটা হয়, হওয়ার পর আমি একাই কাজী হয়েছি। ওদের মাধ্যমে ওনার আত্মীয় স্বজন আসে, আমরা বিয়েটা করি। করার পর আমি বাসা নিই একসাথে থাকি। তার মানে আপনার বিয়ে হলো কয়টা টোটাল? এই পর্যন্ত 5টা বিয়ে হয়ে গেছে। এই মেয়েটাকে বিয়ে করা পর্যন্ত 5টা বিয়ে। তারপর এখন বিয়ে করতে একসাথে থাকতেছি, কিন্তু বাড়িতে আবার ও মাঝে মাঝে ফোন দেয়। ও ফোন দিতে আমার ওর সাথে কথা বলি না, কারণ ও কথা বললে মানে ও গরম কথা বলে, আমার তো ভালো লাগে না। ওই 4 নাম্বারটা। 4 নম্বরের নাম কি? নাম বলতে চাচ্ছেন না? নাম বলতে চাচ্ছি না। লাস্ট যে বিয়ে করছেন ওর নাম কি? ওর নামটাও বলতে চাচ্ছি। এই দুটো এখনো আছে, এখন রানিং চলতেছে। দুজন জানে দুজনের সম্পর্কে? কিছু জানে না, অতীত জানার প্রশ্নই ওঠে না। তো এই অবস্থায় কেন আপনি সিক্রেটসে আসলেন এই কথাগুলো বলার জন্য? আসলে আমি এই পর্যন্ত এখনো আমি আসলে আরেকটু আছে, বলে শেষ করি। এখন পর ওরে নিয়ে বিয়ে করে থাকতেছি। ওর আবার বাবু হবে, মানে বিয়ের 1-1.5 মাস পরে ওর বাবু হবে। দুজনেরই বাবু হবে? দুজনের এখন বাবু হবে। তো ওর বাবুটা হয়েছে যে এই বছর জানুয়ারি 11 তারিখে। আর ওর এখন বাবুটা হয়েছে 3 মাস রানিং চলতেছে। এর মধ্যে মানে ওকে নিয়ে আমি বাড়িতে যাইনি এখনো, ও তো বাবু হয়েছে। এরপর ওর বাবু যখন বাড়িতে, মানে আপনি এখন 2 বাচ্চার বাবা, 2 ঘরে। তো এখন কেউ কিন্তু জানে না। তো এখন আমি মানে এমন একটা অবস্থার মধ্যে আছি, পারি না কাউকে বলতে, একে বলতে কারি না ওকে বলতে, মানে কোন দিকে যাবো আমি এখন নিজে। আমার প্রশ্নটা হলো যে আপনি কেন বললেন আজকে রেডিওতে এসে? আসলে আমি এখানে আসার উদ্দেশ্য একটাই, আমি যা করছি এরকম যেন আর কেউ না করে। কি করছেন আপনি? ভুলটা কি করছেন? যে ভুলগুলো করছি প্রত্যেকটা কাইকে আমি ভুল করছি। ভুলটা কি বলেন তো? এই যে একটার পর একটা বিয়ে করতে আসি, মেয়েদের নেশায় পড়ে, আবার আবাসিকে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। এখনো আমি আবাসিকে যাচ্ছি, এই মনে হয় মাসখানেক আগে গেছি। না, কিন্তু এগুলো এক ধরনের নেশা। ডেফিনেটলি এটা তো অবশ্যই এক ধরনের ভয়ঙ্কর রকমের নেশা, এবং এটা থেকে বের হওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়মও আছে। সেই নিয়ম যারা সাইকিয়াট্রিস্ট আছেন তাদের কাছে গেলে হয়তো তারা কাউন্সেলিং করেন, অথবা আপনি যদি ধর্মীয় বিধিবিধান ঠিকমতো মানার চেষ্টা করেন, হয়তো রাতারাতি পরিবর্তন হয় না, কিন্তু ধীরে ধীরে আপনার ভিতরে যদি সেই ইলমে জ্ঞানগুলো যদি আসে, তাহলে অবশ্যই আপনি হয়তো নিজের মতো থেকে পরিবর্তন হবেন। একটা কথা হচ্ছে যে আপনি যে এতগুলো বিয়ে করেছেন একের পর এক, এই বিয়েগুলো কিন্তু অনেকটাই, আমি যেটা বুঝতে পারছি, যে আপনার নিজে থেকে সিদ্ধান্ত ছিল না, কেবলমাত্র এই অনৈতিক সম্পর্ক চর্চা করতে গিয়ে এক ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং অপর পক্ষ থেকে প্রস্তাব এসছে যে না বিয়ে করতে হবে, তাহলে আপনি তখন ছাড়তে পারেননি বলে বিয়ে করে ফেলেছেন। তো আমি ওকে আমি ছাড়তে পারতেছি না, বিয়ে করে বিয়েটা করছি, এবং তারপরে রাখতেও পারতেছেন না। বিয়েটা আসলে না আমাদের সমাজে, আমাদের পারিবারিক জায়গাটা থেকে বিয়ে ব্যাপারটাকে খুব সুন্দর করে ডিফাইন করা উচিত। আসলে বিয়েটা কি? বিয়েটা হচ্ছে একটা পবিত্রতম সম্পর্ক, এতটুকু আমরা জানি, কিন্তু বিয়ে শুধু পবিত্রতম সম্পর্ক নয়, বিয়ে অনেক বড় একটা দায়িত্ব। আপনি সেটার জন্য নেয়ার জন্য প্রস্তুত কিনা সেটা কোষ্টি পাথরে যেভাবে যাচাই করতে হয়,
গোল্ড নাকি কোষ্টি পাথরে যাচাই করে, সেভাবে নিজেকে যাচাই করে তারপরে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। বিয়ের পরে নেগেটিভ ফ্যাক্টর, যেটা সবচাইতে বড় যে নেগেটিভ ফ্যাক্টরটা, সেটা হচ্ছে যে দুজন মানুষের ম্যাচ করে চলাটা। দুজন দুইটা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে চান না। ধীরে ধীরে থাকতে 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 কিছু ভালো গুণ বের হয়, একজন মানুষ আরেকজন মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, স্পেস তৈরি হয়, মনের অজান্তেই একটা মানুষকে আরেকটা মানুষ মিস করা, একটা মানুষ ছাড়া একটা মানুষ মুভ করতে ঠিক মতো না পারা, এই যে ব্যাপারগুলো তৈরি হয়, তার মাঝখানে আশীর্বাদ স্বরূপ আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্ম চলে আসে, বাচ্চা কাচ্চা চলে আসে, তখন অন্যরকম একটা রেসপন্সিবিলিটি। না পাওয়া সংসার জীবনের একটা অন্যতম জায়গা। মানে কোনো সংসার জীবনে যদি বলে যে আমি সংসার জীবনে কমপ্লিটলি হ্যাপি প্রত্যেকটা দিক থেকে, মানে ওয়াইফ যদি বলে আমার হাজব্যান্ডের প্রত্যেকটা দিক থেকে আমি হ্যাপি, এবং হাজব্যান্ড যদি বলে আমি আমার ওয়াইফের প্রত্যেকটা দিক থেকে হ্যাপি, আমার কাছে মনে হয় এটা একটা মিথ্যা কথা। কারণ কিছু না কিছু অবশ্যই, এটা হয়তো অল্প, কারো ক্ষেত্রে অনেক বড় গ্যাপ অবশ্যই আছে, এবং কিছু না ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন অবশ্যই আছে, কিন্তু ওটাকে মিটিগেট করে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন। এবং আমাদের ম্যাক্সিমাম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে সবসময় রিপ্লেসমেন্ট চিন্তা করি। ধরেন এই একটা মেয়ের কাছে আমি হ্যাপি না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও যেটা হয়, বিয়ের ক্ষেত্রেও আমরা সেটা করি যে একটা মানুষের ক্ষেত্রে আমরা হ্যাপি না, ঠিক আছে আমি তাহলে আরেকটা বিয়ে করে ফেলি। আচ্ছা এই ওয়াইফের ক্ষেত্রে আমি হ্যাপি না, ঠিক আছে আমি আরেকটা বিয়ে করে ফেলি। কিন্তু মানুষ এটা চিন্তা করে না যে আপনি যে অবস্থায় আছেন তার চাইতেও ভয়ঙ্করতম অবস্থা হতে পারে আপনার পরের সম্পর্কে গিয়ে। আমি সেই অ্যাঙ্গেল থেকে আপনার গল্পটা প্রচার করেছি আজকে, যে এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাপিনেস ব্যাপারটা না আসলে শুধুমাত্র একপাক্ষিক না। হ্যাপিনেস নিয়ে কেউ আপনার জন্য বসে নাই, হ্যাপিনেস অবস্থাটা ক্রিয়েট করতে হয়। কিছু কিছু জায়গা হয়তো বা আপনার কিছু করার থাকে না, সেটা ফেইল, তাওয়াক্কাল তো আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, সব কিছুই আল্লাহর উপর নির্ভর করে। তারপরও ওই কথার কথা বলছিলাম যে কিছু কিছু জিনিস ওখানে আপনার করার কিছু নাই, শুধু তাওয়াফ করা ছাড়া, শুধু অপেক্ষা করা ছাড়া। মানে ওটার ব্যাপারে আপনি অপেক্ষা করেন, আল্লাহ হয়তো একটা বেস্ট সলিউশন দিয়ে দেবে। কিন্তু কিছু কিছু বিষয় যখন আপনার কিছু করার আছে, সেই জায়গাগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে হ্যাপিনেসের জন্য। আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীকে দিয়ে আপনার হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই, এটা স্ত্রীর ক্ষেত্রেও হাজব্যান্ডের ক্ষেত্রেও এই জিনিসটা, মানে স্ত্রী যদি মনে করে যে আমার এই হাজব্যান্ডকে দিয়ে আমার ভবিষ্যৎ জীবন চলবে না, তাহলে সিদ্ধান্ত আপনারা নিতেই পারেন। সেই সিদ্ধান্তের জায়গাটা যেন এমনভাবে হয় যেটা আসলেই সঠিক সিদ্ধান্ত ছিল। যেমন এনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল না। দেখেন উনি প্রথম যে স্ত্রীকে বিয়ে করেছে ওনার নাম হচ্ছে মিনিতা। মিনিতার পরে, মিনিতা না, মিনিতাকে কিন্তু উনি ডিভোর্স দেওয়ার পরও মিনিতার সঙ্গে উনি অনৈতিক সম্পর্ক চালিয়ে গেছে, এবং সেটা এখন পর্যন্ত ওনার কথা অনুযায়ী আছে। তো এটা কি হলো তাহলে? এটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল না। তো আমার মনে হয় এই জন্য কিন্তু আমাদের দেখবেন যে আমাদের ধর্মেও একটা বিষয় আছে যে ডিভোর্স দেওয়ার আগে কিছু স্টেপ আছে, স্টেপগুলো ঠিক মতো মেনটেন করো, মেনটেন করে তারপরে বোঝো। এবং আমাদের এটা ল প্র্যাকটিসের জায়গা থেকেও আমাদের দেখবেন যে লিগেলি এই জিনিসটা আছে যে অন্তত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুজন সেপারেশনে থাকতে হয়, দুজনকে মিস করে কিনা সেটা দেখতে হয়, জাজমেন্টের জায়গাগুলো ভাবতে হয়। অনেক সময় আমরা রাগারাগি করে চিল্লাচিল্লি করে অনেক বড় রকমের সিদ্ধান্ত নিয়ে ফেলি। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সবচাইতে চরম বোকামো। এটা বিয়ের ক্ষেত্রেও হোক, আমি একটা মানুষকে খুব বেশি মিস করছি, কিন্তু তার অনেকগুলো গুণই আমার ভালো লাগে না, কিন্তু তাকে আমার একটা বিশেষ মোমেন্টের প্রয়োজন, এই বিশেষ মোমেন্টে না হলে আমার জীবনটাই চলবে না, এরকম একটা ভেবে একটা মানুষকে আপনি জীবনের সঙ্গে জড়িয়ে ফেললেন। এটাও একটা ভয়ঙ্কর রকমের ভুল সিদ্ধান্ত। কারণ বিয়েটা শুধুমাত্র এই বিশেষ মুহূর্তের জন্য না, বিয়ে একটা কমপ্লিট লাইফ, এবং ওই কমপ্লিট লাইফের 99% ম্যাচ করছে না, শুধু 1%-এর জন্য আপনি 90% মানে 99% আপনি স্যাক্রিফাইস করতে পারবেন না, তখন সেই জীবনটা আরও অসহনীয় জীবন হয়ে যায়। আরও ভয়ঙ্করভাবে যেটা সত্য সেটা হচ্ছে যে ধরুন আপনি মুভ করেই ফেললেন, করে ফেলার পর আপনার মনে হলো যে না এই মানুষটা ছাড়া আপনার চলবে না, মানে এই মানুষটাকে দিয়ে আপনার চলবে না, তখন আপনি রাগের মাথায় যদি সিদ্ধান্ত নেন আপনি ডিভোর্স দিবেন বা একসাথে থাকবেন না, সেটা আরও ভয়ঙ্করতম একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আরও ভয়ঙ্করতম হতে পারে যদি আপনার একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, এবং সেই বাচ্চা কাচ্চা হবার পরে গিয়ে আপনারা যদি এরকম একটা সিদ্ধান্ত নেন। আমি বলছি না যে বাধ্য হতে হবে, দুজন মানুষের সঙ্গে আপনার থাকতে বাধ্য আপনি, এটা বলছি না, কিন্তু এগুলোর ইফেক্ট পড়ে, এগুলোর ভয়ঙ্করতম নেগেটিভ ইফেক্ট পড়ে। যাদের আসলে কারেকশনের সুযোগ আছে তারা এই এপিসোডটা শুনে হয়তো বা সেই জায়গাটাতে আপনারা নক করতে পারেন। কারণ দেখুন ওই বাচ্চাটার জীবনে যে কি হয়, কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আসে। কারণ উনি দেখেন প্রথম স্ত্রীর বাচ্চাটার যে ব্যাপারটা, যোগাযোগ আছে আপনার ওনার সঙ্গে? না, ওনার সাথে প্রথম স্ত্রী তো না, আপনার দ্বিতীয় স্ত্রী, না ওনার সাথে যোগাযোগ নাই। তাহলে ওই বাচ্চাটার যে বয়স হয়েছে, ওই বাচ্চাটার বৈধ বাবা কিন্তু ইনি। তাহলে ওই বাচ্চাটা কিন্তু সাফার করছে, কোনো না কোনোভাবে সাফার করছে, এবং তার জীবনে যে গল্পটা গড়ে উঠছে সেই গল্পের পেছনে কিন্তু এই যে ওনাদের যে ঘটনাটা সেটা কিন্তু দায়ী, এবং ভয়ঙ্কর রকমভাবে দায়ী। তো আমাদের আসলে সুস্থ জীবনযাপন করার জন্যে আমাদের মাথার মধ্যে সুন্দর কিছু এথিক্স গ্রো করার দরকার, যে কাজটা সমাজ আমাদেরকে পারফেক্টলি করতে পারছে না, কিংবা আমাদের সেই রকমভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষাও এই জায়গাটায় নাই, কিংবা আসলে একটা কমপ্লিট লাইফের জন্যে মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত সেখানে যে পারিবারিক শিক্ষাটা, সেটাও আমাদের নাই। একটা মানুষের জীবনে অত্যাবশ্যকীয় সত্য হলো বিয়ে,
এবং একটা মানুষের জীবনে অত্যাবশ্যকীয় সত্য হচ্ছে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একটা লম্বা সময় জীবনে পরিণত বয়স আসার পরে একসাথে থাকবে, সেখানে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, সেখানে একটা ভবিষ্যৎ দিয়ে থাকবে। এবং এটা আমরা পরিবার থেকেই পেয়ে থাকি, এটা আমরা সমাজ চারপাশে দেখে শিখে থাকি। কিন্তু এটার যে পৃথিবী বদলে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে এখানেও যে ভয়ঙ্কর রকমভাবে পৃথিবী বদলানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন এলিমেন্টস বদলে যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা কোপ আপ করে উঠতে পারছি কিনা সেই বিষয়ে আমাদের শিক্ষা থাকাটা খুবই জরুরি, খুবই জরুরি। আপনি 80 দশকের একটা ছেলে মেয়ে বা 90 দশকের একটা ছেলে মেয়ে বা বর্তমান সময়ের যদি একটা ছেলে মেয়ে, আপনি 3টা জেনারেশনকে যদি আপনি তুলনা করেন, 3 জেনারেশনের লাইফস্টাইলে মারাত্মক রকমের পার্থক্য আছে। 80 দশকের একটা মেয়ে কি যখন বিয়ে দেওয়া হতো তখন বলা হতো যে লাল কাপড় পরে ঢুকছো, সাদা কাপড় পরে বের হবা, এর আগ পর্যন্ত উনিই তোমার সব কিছু। 90 দশকে এসে কিন্তু এটাও কম বেশি ছিল, এখন কিন্তু এই কথাটা বলা হয় না। হ্যাঁ, তো আমাদের এই যে বিষয়গুলো, এগুলো যে পরিবর্তন হচ্ছে এবং এগুলোর সাথে আসলে নিজেকে মানিয়ে নেওয়া। একটা ছেলে, আমি এরকম শুনেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, যে সে ভয়ঙ্কর রকমভাবে এগ্রেসিভ এবং সে অনেক বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষক এবং সে অনেক উচ্চ শিক্ষিত। তো একজন অতি আধুনিক শিক্ষা সম্পন্ন একজন মানুষ যখন ঘরের মধ্যে যাচ্ছে, সে এক্সপেক্ট করতেছে তার ওয়াইফ যে সে ঠিক তার মা যে 60-এর দশকে বা 70 দশকে বা 80-এর দশকে যেভাবে ভদ্রমহিলারা জীবনযাপন করতেন সেভাবে জীবনযাপন করবে। এবং তখনই তার ক্ল্যাশটা হচ্ছে, মানে তিনি যাকে বিয়ে করেছেন সেও উচ্চশিক্ষিত, সে তো এটা মানতে পারছে না। দেখেন মারাত্মক রকমভাবে এটা। এবং এটার জন্য আপনি কাকে দোষ দিবেন? আপনি কি হাজব্যান্ডকে দোষ দিবেন নাকি ওয়াইফকে দোষ দিবেন? এটার জন্য আমাদের চিরায়ত প্রথা দায়ী। কারণ ওর কিন্তু একাডেমিক শিক্ষা আছে, কিন্তু ওর ওই শিক্ষাটা নাই যে যুগ পাল্টে গেছে। এবং মায়ের জায়গায় যদি আমি আমার ওয়াইফকে চিন্তা করি, ওইটা আমার মা যেভাবে জীবনযাপন করেছেন আমার বাবার ক্ষেত্রে, আমার ওয়াইফ সেটা করবে না। ওটা কিন্তু সে ন্যাচারালি পায় নাই, সুতরাং ওইটা সে মানিয়ে নিতে পারছে না। এই জায়গাটায় একটা মারাত্মক কাজ করার। গার্লফ্রেন্ড ঠিক আছে, গার্লফ্রেন্ড ওকে, গার্লফ্রেন্ড ইয়ো হলেও কোনো সমস্যা, বরং ইয়োই চায় সবাই, কিন্তু এখানে আবার মানতে পারছে না। আবার অদ্ভুত বিষয় হলো সত্য রিলিজিয়াস প্র্যাকটিসের জায়গাটা। যেমন অনেক হাজব্যান্ড এক্সপেক্ট করে তার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দাশীন অবস্থায় চলবে এবং সব কিছু সে প্রপারলি মেনটেন করবে, হুইচ ইজ 100% কারেক্ট। ঠিক আছে, এটা আপনি আপনার জায়গা থেকে এক্সপেক্ট করতেই পারেন। কিন্তু ওয়াইফও তো এক্সপেক্ট করে যে আমার হাজব্যান্ড সেও প্রপারলি মেনটেন করবে, নামাজ পড়বে বা এটা মেনটেন করবে, এটা অবশ্যই রিলিজিয়াস মেনটেন। মানে আপনি মেনটেন করেন না, কিন্তু আপনার ওয়াইফকে আবার মেনটেন করতে হবে এটা, এবং সেটার জন্য জোর জুলুম করা হচ্ছে। ভাইস ভার্সা, অপরপক্ষ থেকেও হতে পারে। আমি ছোট ছোট কিছু বিষয় বললাম, এবং এইগুলো অনেক সময় জীবনটাকে অনেক বেশি নাজেহাল করে তোলে। আর এই নাজেহাল ব্যাপারটা এমন সময়